সবাইকে যুগলবন্দি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের দ্বাদশ পর্ব। আজকের পর্বে আবৃত্তি এবং কবির আবৃত্তি শিল্পী এবং কবির যুগলবন্দি। আমি কাজী জহিরুল ইসলাম তো আছি, আর আছেন বাংলাদেশের এই সময়ের অত্যন্ত জনপ্রিয় প্রখ্যাত আবৃত্তি শিল্পী আহকামুল্লাহ। তিনি শুধু একজন প্রখ্যাত আবৃত্তি শিল্পী বা মেধাবী আবৃত্তি শিল্পী নন, একজন বড় মাপের সংগঠকও। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের তিনি সাধারণ সম্পাদক। বেশ দীর্ঘদিন ধরেই তিনি সাধারণ সম্পাদকের দায়িত্বটি পালন করছেন। এই সংগঠনটি যাত্রা শুরু করে 1988 সালে। সম্ভবত আমি যতদূর জানি পয়লা বৈশাখে প্রথম কবিতা পাঠন করা হয়, এবং সেই থেকে এই সংগঠনটি বাংলাদেশের আবৃত্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সকল সংগঠনগুলোর সমন্বয়ে সাধনের মাধ্যমে। এবং সেই সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে বেশ বড় একটি গুরু দায়িত্ব আহকামুল্লাহ পালন করছেন। তো আমরা সাংগঠনিক কথা কিছু কিছু হয়তো বলবো, আমরা আড্ডা দেব, কবিতা পড়বো, তিনি কবিতা পড়বেন, আমি আমার কবিতা পড়বো, এবং মাঝে মাঝে আমরা কিছু আড্ডা দেব। যারা সঙ্গে আছেন আপনারা মন্তব্য করবেন, আপনাদের মন্তব্যগুলো আমরা স্ক্রিনে দেখাবো। এবং যদি আপনাদের কোনো প্রিয় কবিতা থাকে, আমার কাছ থেকে শুনতে চান বা হাকামুল্লাহর কাছ থেকে শুনতে চান, জানাবেন, আমরা সেগুলো অ্যাকোমোডেট করার চেষ্টা করব। তো হাকাম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আগের নিশ্চয়ই দু একটি পর্ব দেখেছেন যে এখানে আমরা কেউ উপস্থাপক না, আমরা দুজনই আড্ডা দিব এবং কবিতা পড়ব এবং একটি আনন্দময় সময় কিছুক্ষণ কাটানোর চেষ্টা করব। আপনার প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। আপনি একটি অদ্ভুত শিরোনাম দিয়েছেন অনুষ্ঠানের, যুগলবন্দি। শব্দটি আবুল হাসানের কবিতার শব্দ। যুগলবন্দি দুটো কবিতা আছে আবুল হাসানের, দুটো কবিতাই আমার ভীষণ প্রিয়। তো শিরোনামটাও আমার পছন্দ। আর আমাকে আবৃত্তি শিল্পী হিসেবে যুক্ত করেছেন, আপনি কবি হিসেবে যুক্ত হয়েছেন, কিন্তু আপনার একটি অসাধারণ ক্ষমতা আছে। সেটা হচ্ছে আপনি নিজে যদি আবৃত্তি করতেন তাহলে আমাদের অনেক আবৃত্তি শিল্পীদের ভাত মারা যেত। ভালো, ভীষণ ভালো আবৃত্তি কবিতা পড়েন আপনি, ভীষণ ভালো কবিতা পড়েন। আপনার কবিতা আমার আস্তে আস্তে আমার পছন্দ হয়েছে। আমার এখনো মনে পড়ে আপনার সঙ্গে আমার প্রথম দিনের পরিচয়ের দিনটির কথা। সেটিও কিন্তু পয়লা বৈশাখ ছিল। লং আইল্যান্ডে শুক্লার বাসায় বেসমেন্টের একটি আয়োজন ছিল। সেই অনুষ্ঠানে আমিও গিয়েছিলাম। আমার স্ত্রী দোলার হলমেট হচ্ছে শুক্লা। আপনি এবং ভাবিও সেখানে গিয়েছিলেন, এবং তার পরবর্তীতে তো একদম পারিবারিক যোগাযোগ হয়েছে। এখানে দর্শকদের জন্য বলে রাখা ভালো, নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছে জহির ভাই, আমি যুক্ত হয়েছি ঢাকা থেকে। কিন্তু কোনো না কোনো ভাবে এখন আমি শারীরিক ভাবে ঢাকায় অবস্থান করলেও মানসিক ভাবে কিন্তু নিউ ইয়র্কে অবস্থান করি। আমার স্ত্রী এবং দুই কন্যা ওরা নিউ ইয়র্কে থাকে, এবং আপনারা পারিবারিক ভাবে আমার পরিবারকে ভীষণ সাপোর্ট দিয়েছেন। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা। অনেক ধন্যবাদ। যেদিন থেকে আপনার সঙ্গে পরিচয় হয়েছে সেই আজ থেকে সম্ভবত 4 বছর আগে বা 5 বছর আগে, 4 বছর আগে পয়লা বৈশাখে, এবং সেই দিন থেকে তার আগে থেকে দোলার সঙ্গে পরিচয় হয়েছে, কারণ দোলা একটু আগে এসছে, আপনি বা আপনার সঙ্গে দেখাটা হয়নি, একটু পরে হয়েছে। কিন্তু যেদিন থেকে আপনাদের পরিবারের সঙ্গে পরিচয় হয়েছে, আপনাদের পরিবার এবং আপনার পরিবার এবং আমার পরিবার, আমরা পরস্পর একেবারেই আত্মীয়তার বন্ধনেই আবদ্ধ হয়ে গেছি, প্রায় আবদ্ধ হয়েছে। এবং আমরা সুখে দুঃখে অবশ্যই প্রত্যেকে মোরা পরের তরে। আমরা তো সেই বহু আগেই বড়ু চণ্ডীদাসই বলেছে যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। সকল মানুষের জন্যই আমরা সবাই, তারপরেও কারো কারো সঙ্গে একটু বেশি বেশি হয়ে যায়। প্রতিবেশীর একটা সংজ্ঞা আছে যে যার সঙ্গে সবকিছু বেশি বেশি সেই হচ্ছে প্রতিবেশী। তো আপনার পরিবার, আপনারা এখন আমাদের প্রতিবেশী, সেই হিসেবে আপনাদের সঙ্গে একটু বেশি বেশি তো হবেই। তো আমরা একটা কবিতা দিয়ে শুরু করি। আমার মনে হয় যারা দেখছেন তারা অনেকেই কবিতার অপেক্ষায় আছেন। আমি দেখছি দোলাও যোগ দিয়েছে, দেখছে। আপনার কবিতা আমিও পড়ব, আপনিও পড়বেন। আমি হয়তো আরো কয়েকজন আমার প্রিয় কবির কয়েকটি কবিতা পড়বো। একদম শুরু করতে চাই আমার একটি প্রিয় কবিতা দিয়ে, যেই কবিতাটাতে আমি আমার নিজেকে খুঁজে পাই। সুকান্তের প্রিয়তমা সু। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে
আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে। নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও। আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি। আজ কিন্তু নীল আকাশ আমাকে পাঠিয়েছে আমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া। প্রতি মুহূর্তে স্লথ হয়ে আসে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চায় সৈনিকের এই কড়া পোশাক। রাত্রে চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি প্রতিদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয়ে জ্বলেছে অনুশোচনার অঙ্গারে। তোমার আর তোমাদের ভাবনায় তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে, ছুঁড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায়, মারিয়ার মড়কের দুঃসহ আঘাতে বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব। আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আরেক যুদ্ধক্ষেত্রে। জানি না আজও আছো কি নেই, দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে, জানি না তাও। তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্ভর আশায়। ঘরে ফেরার সময় এসে গেছে, জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই। মালায় আর মঙ্গল ঘটে, পতাকায় আর প্রদীপে, জানি সংবর্ধনা রটবে না লোকমুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার। তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়ে। যুদ্ধ চাই না আর, যুদ্ধ তো থেমে গেছে। পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়, আর সামনে নয়, এবার পেছনে ফেরার পালা। পরের জন্য যুদ্ধ করেছে অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্যে। প্রশ্ন করো যদি, এত যুদ্ধ করে পেলাম কি? উত্তর তার, তিউনিসিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বর্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা, যে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য। নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। ওয়াও! কি বিস্ময়কর প্রতিভা সুকান্ত ভট্টাচার্য! মাত্র ২১ বছর বয়সে তিনি মারা যান, অথচ এই সময়ের মধ্যে কি ম্যাচিউরড কবিতা আপনি দেখেন, মানে হোয়াট এ লেভেল অফ ম্যাচুরিটি! আসলে হয় কি, মানে সময় তো শিল্প এবং সাহিত্য এবং সংস্কৃতি সময়ের সময়কে নির্দেশ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। বটেই আবার ঠিক উল্টো ভাবে সময়ও কিন্তু শিল্প সাহিত্য সংস্কৃতির সৃষ্টি করে। সুকান্ত সৃষ্টিগুলো কিন্তু সময়ের সৃষ্টি। এবং ওই সময়, মানে ওই সময়টাতে আমাদের যারা সেই সময় যারা কবি ছিলেন তাদের অনেকেই খুব কম বয়সেই খুব মহান সৃষ্টিগুলো করে ফেলেছেন। নজরুল দেখেন ২২-২৩ বছর বয়সেই তার অসাধারণ অসাধারণ সব সৃষ্টি করে ফেলেছেন। এমনকি জসিমউদ্দিনও খুব অল্প বয়সেই কবর কবিতা লিখে ফেলেছেন। এখন অবশ্য আমাদের ম্যাচুরিটিটা আসতে আমাদের এই সময়ে হয়তো একটু বেশি সময় লাগছে। তখন কিন্তু খুব কম বয়সী অনেক বিখ্যাত কবিতা লিখে ফেলতেন কবিরা। একটা হচ্ছে কি, কবিতার সূত্রগুলো তো ওনারা দাঁড় করিয়েছেন,
এখন যারা নতুন করে কবিতা লিখছে তাদেরকে তো ওই সূত্রগুলো আগে জানতে হচ্ছে, অনুসরণ করে। মানে হ্যাঁ, শুধুমাত্র হৃদয় থেকে উচ্চারিত শব্দের গাঁথুনি তো কবিতা না, কবিতা তো কবিতাটাকে সূত্রের মধ্যে ফেলতে হচ্ছে, যার ফলে শেখারও একটা বিষয় কিন্তু থেকে যাচ্ছে। তারা যেমন কাঠামোগুলো নিজেরাই নির্মাণ করেছিলেন, আমরা কেন নতুন ধরনের কাঠামো এখন নির্মাণ করতে পারছি না? আমাদের সেই প্রতিভা নেই কেন? আমি কিন্তু আপনার কবিতাতে নতুন কাঠামো পেয়েছি। হ্যাঁ, মানে আমি একেবারে বলতেই পারি যে নতুন, মানে ঠিক আপনি, আমি এটা অত মানে সাহিত্য জ্ঞানী মানুষ নই, অর্থনীতিতে পড়াশোনা করেছি, বিতর্ক করতাম, সংস্কৃতি চর্চা পারিবারিক ভাবে অভ্যাস ছিল, রাজনৈতিক কর্মী ছিলাম, যে কারণে খুব ইয়েতে কবিতায় ঢুকেছি। কবিতার গ্রামার আমি আপনাকে বলতে পারবো না, কিন্তু আমি আপনার কবিতায় নতুন মাত্রার স্বাদ পেয়েছি, এটুকু আমি একেবারে নিশ্চিত করেই বলছি জহির ভাই। অনেক ধন্যবাদ। আমি ছোট্ট একটা কবিতা দিয়ে শুরু করি আজকে। সাধারণত আমি আজকে চেষ্টা করব যে কবিতাগুলো আমি খুব একটা পড়ি না, অপ্রচলিত একটু, সেগুলো পড়ি। প্রথম কবিতার শিরোনাম, যে শিশু পাখি হয়ে গেল। আকাশ ছোবে বলে যে শিশু পাখি হয়ে গেল, ওক ডাল তাকে ডাকে কোন প্রেমে, মেঘেরাই বা স্তন্য দিয়ে বাঁধে কোন মাতৃত্বে, ডানা তার শূন্যে ভাসে, মেঘের ওপাশে নরম কোল পেতে বসে আছে কেউ, ক্লান্তিহীন উড়ে যায় পাখি আরো দূর নীলে, শূন্যতার গহন গোপনে। ধন্যবাদ। খুব ছোট্ট একটি কবিতা পড়লাম। আম, এইবার আমি আরেকটি কবিতা পড়ি এবং তারপরে আবার আপনার কাছে যাই। এটি একটু হালকা সহজ কবিতা, আস্তে আস্তে একটু জটিল কবিতার দিকে হয়তো যাব। তুই কবিতার নাম। এই কবিতাটি সংঘমিত্র ভট্টাচার্য, তিনি এটি পড়েন বিভিন্ন জায়গায়, কখনো কো আর্টিস্ট নিয়ে, কখনো একা। বাতাস নাকি তুই, তোকেই আমি ছুঁই, ছুঁয়ে দিতেই জল, জলের নিচে ভাসছে নদী, কেমন করে তোর কাছে যাই বল। রৌদ্র নাকি তুই, কোলের উপর শুই, উষ্ণ চুমু গালে, হঠাৎ কেন মিষ্টি রোদের স্পর্শ হারায় মেঘের অন্তরালে। তুই কি স্রোতস্বিনী, তোকেই আমি চিনি, ভাসিয়ে নিবি নে না, তোর বুকে যে নুনের ঘ্রাণ সে তো আমার চেনা। অরণ্য কি তুই, বৃষ্টি হয়ে তোকেই আমি ধুই, শুদ্ধ করি জলে, তুই ছাড়া কে আছে আমার আকাশ ছাদের তলে। ধন্যবাদ। এবার আপনার কবিতা শুনি। মুজিব বর্ষ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন হবার কথা ছিল। এই করোনার কারণে আবার এখন যেমন আমরা তথ্য প্রযুক্তির মধ্য দিয়ে পরস্পরের সাথে সম্পৃক্ত হচ্ছি, শিল্প সাহিত্য সংস্কৃতিকে মানুষের কাছে পৌঁছে দিয়েছি, লাখো মানুষের সমাবেশ করে বঙ্গবন্ধুর জন্ম উৎসব উদযাপন হতে পারছে না, কিন্তু আমাদের হৃদয়ে বঙ্গবন্ধু কিন্তু রয়ে গেছে। আমি আপনার এই কবিতাটির কথা প্রথম শুনি আমার স্ত্রী ডক্টর বিলকিস রহমান দোলার কাছে। ও আমাকে বলে যে জাতিসংঘে কবি জহির ভাই বঙ্গবন্ধুকে নিয়ে একটি অসাধারণ কবিতা, ওনার নিজের লেখা কবিতাটা পড়েছে, এই কবিতাটা তুমি পড়বে। আজকে মানে আপনার সঙ্গে যুগলবন্দিতে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানো, আবার আপনারও কবিতা আবৃত্তি করা, এটির যদি যুগলবন্দি বলি তাহলে এটি হচ্ছে কবি জহিরুল হক এবং বঙ্গবন্ধু। আবৃত্তি ঠিক হবে না, হয়তো পাঠ হবে। কবির একটা ভাবনা থাকে, সেই ভাবনার সাথে কতটুকু যাবে জানি না, কিন্তু আবৃত্তি শিল্পীদের মাধ্যমে কবিতা অনেক বেশি মানুষের কাছে পৌঁছায়। আমার মাধ্যমে এই কবিতাটি অনেক মানুষের কাছে পৌঁছাবে ভবিষ্যতে। আমার অসম্ভব প্রিয় একটি কবিতা হয়ে উঠেছে, জাতির
পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা অসংখ্য কবিতা হয়েছে। আমি আপনাকে একটু একটা তথ্য জানাতে চাই। বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকীতে শত আবৃত্তিতে বঙ্গবন্ধু, এটি একটি বই প্রকাশিত হচ্ছে, যেটির সম্পাদনা করছি আমি, যেটির প্রধান সমন্বয়কারী আসাদুজ্জামান নূর এবং বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী উদযাপন পরিষদের মুখ্য সমন্বয়কারী কামাল চৌধুরী। ওখানে জননেত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উনি বঙ্গবন্ধুর প্রিয় কবিতার একটি তালিকা নিজে স্বাক্ষর করে দিয়েছেন। সেই কবিতাগুলো থাকছে 100টি আবৃত্তিযোগ্য কবিতা, তার মধ্যে নতুন কিছু কবিতা থাকছে। আমি পশ্চিমবঙ্গ থেকে শঙ্খ ঘোষের কবিতাও আনিয়েছি। সেই 100টি কবিতার ভেতরে এই কবিতাটিকেও আমরা ওই বইটিতে রেখেছি এবং ওই বইটি আপনার কাছে পরে পৌঁছে দেব। অনেক কৃতজ্ঞতা। কিন্তু কবিতাটি আমি আজকে বঙ্গবন্ধু এবং কবি জহিরুলের যুগলবন্দি হিসেবেই পড়তে চাই। এই কবিতাটি আসলে আমি বলবো যে একটা হিস্ট্রিও এই সেন্সে যে গত বছরই 2019 সালে প্রথমবারের মতো জাতীয় শোক দিবস 15ই আগস্ট জাতিসংঘ সদর দফতরের জেনারেল অ্যাসেম্বলি হলে পালিত হয়। এত বড় করে আন্তর্জাতিকভাবে মানে জাতিসংঘে এর আগে আর পালিত হয়নি, এবং সেইখানে এই কবিতাটি পাঠ করা হয়। দুটি কবিতার একটি এই কবিতাটি, কাজে সেই দিক থেকে এটা একটা হিস্ট্রিও। হ্যাঁ, আমি সেটিকে মাথায় রেখে কবিতাটি পড়ছি, এটি আমি একদমই বলবো না। আমি শুধু বলবো যে ওইখানে আপনি এই কবিতাটি, আপনার লেখা কবিতা যদি আপনি বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা পড়তেন আর আবৃত্তি শিল্পী হিসেবে আমার হৃদয়কে ছুঁয়ে না যেত, তাহলে আমি এটা পড়তাম না। আমি আজকে পড়ছি, এই কবিতাটি আমার হৃদয়কে ছুঁয়েছে। আমার কাছে মনে হয়েছে বঙ্গবন্ধুর একটি ছবি এই কবিতাটিতে আছে, যে কবিতাটি কবিতায় বঙ্গবন্ধুর কথা বলছে, আসলে বাংলাদেশের কথা বলছে। শোনো এক মহান মানুষের গল্প, কতটুকু তার আমি বা জানি, হয়তো এ খুবই অল্প, এ শুধু নয় মধুমতি জল, ক্ষিপ্র গতি ছোটে উচ্ছল, 700 নদীর স্রোতধারা থেকে ব্যাপৃত উত্থান। কে তিনি? কে তিনি? শেখ মুজিবুর রহমান। 17ই মার্চ 1920, দিনের শেষে বেলা থুত্থুরি, কে কাঁদে অমন তারস্বরে, কোন ব্যগ্র শাবক এলো আতুর ঘরে, আনন্দে আজ ভেঙে পড়ে আসমান। কে এলো? কে এলো? শেখ মুজিবুর রহমান। জনক তার সেরেস্তাদার লুৎফুর রহমান, মিনার চূড়োয় দাঁড়িয়ে হাঁকেন মধুময় এক আজান। টুঙ্গি পাড়ার জল কাদা গায়ে মেখে এই শিশু একা প্রতিবাদী ভাষা শেখে। দুঃখিনী মায়ের কষ্টে যে তার কেঁদে ওঠে অন্তর, উঁচু মাথা তার আরো উঁচু হয় সকলের চেয়ে বড়। অমানুষ তুমি যদি না কারো, মানুষকে সম্মান করো। কে বলে? কে বলে? শেখ মুজিবুর রহমান। মুজিব শিশু, মুজিব তরুণ, মুজিব হয়েছে বীর, লুটেরা শাসক মুজিবের ভয়ে কেঁপে কেঁপে অস্থির। পাকড়াও করো, জেলে নিয়ে যাও, পিটিয়ে ফাটাও দাগ, জেলের ভেতর হুঙ্কার ছাড়ে বিদ্রোহী এক বাঘ। ভাষার মিছিল স্লোগানে মুখর, জনতার পাশে শেখ মুজিবর, কোটি জনতার একই উত্তর, আমাদের নেতা শেখ মুজিবর। গণমানুষের মিছিল স্রোতে ভাসছে পাকিস্তান। কে নেতা? কে নেতা? শেখ মুজিবুর রহমান। সারা বাংলার কাদামাটি জল, কার পদধূলি শুনে বিহ্বল। ওই এলো বুঝি ফিরে, পরাধীনতার শৃঙ্খল ছিঁড়ে নতুন উপাখ্যান। কে আনে? কে আনে? শেখ মুজিবুর রহমান। আইয়ুব শাহীর একই প্রহসন, মৌলিক গণতন্ত্রকরণ, গণমানুষের নেই অধিকার, বন্দিশালার শৃঙ্খল ভেঙে করবে কে উদ্ধার। আইয়ুব শাহী তুই কবে যাবি? মুক্তি সনদ 6 দফা দাবি, দুর্দিনে পাওয়া গণমানুষের নতুন পরিত্রাণ। কে দিল? কে দিল? শেখ মুজিবুর রহমান।
ফেব্রুয়ারির 23 তারিখ 69 সাল, রমনার মাঠে গণমানুষের সমুদ্র উত্তাল, সেই থেকে লোকে ভালোবেসে তাকে বঙ্গবন্ধু নাম ধরে ডাকে। সেই মাঠ থেকে স্বদেশের নামও হয়েছিল উন্মেষ। আজ থেকে এই মাতৃভূমির নামটি বাংলাদেশ। বলবে না কেউ ভুল করে আর পূর্ব পাকিস্তান। কে দেয়, কে দেয় দীপ্র কণ্ঠে এমন ঘোষণা? শেখ মুজিবুর রহমান। এরপর আসে গণমানুষের মুক্তির সংগ্রাম, এরপর আসে বাংলাদেশের মুক্তির সংগ্রাম। সারা পৃথিবীর আকাশে বাতাসে স্বাধীনতা এই শব্দের পাশে অবিসংবাদিত একটি নেতার নাম, আমাদের নেতা শেখ মুজিবুর। জননেতা, জনতার নেতা শেখ মুজিবুর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর। কোটি জনতার স্লোগানে মুখর বঙ্গবন্ধু শেখ মুজিবুর। নির্জন গ্রাম, ব্যস্ত শহর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর। একই প্রতিবাদ, একই উত্তর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর। ফেব্রুয়ারির রাঙা অক্ষর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর। স্বাধীনতা চাই অবিনশ্বর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর। জয় বাংলার উত্তাল ঝড়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর। রক্তে স্বাধীন চিরভাস্বর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর। বাঙালির গান, বাঙালির স্বর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর। মহাস্থানগড়, পুণ্ড্রনগর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর। কোটি জনতার কণ্ঠস্বর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর। নতুন দিনের প্রথম প্রহর, জনকের নাম শেখ মুজিবুর। বাংলাদেশের জল কাদা ধূলিকণা জপমন্ত্র ধ্বনি তোলে, হাজার সালের সেরা বাঙালি বঙ্গবন্ধু বলে, ওরা বঙ্গবন্ধু বলে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি প্রস্তুতি নিলে এটা আপনার কণ্ঠে অসাধারণ একটি আবৃত্তি পারফরমেন্স হয়ে উঠবে, এটা স্পষ্ট বোঝা গেল। আমি মানে আমি কবিতাটি সংগ্রহ করেছি 2 দিন হয়, কিন্তু মানে আবৃত্তির জন্য যে নির্মাণ, সেই নির্মাণের সময়টুকু এখনো এই কবিতাটির জন্য দেওয়া হয়নি। কিন্তু এটি নির্মাণ হিসেবে আবৃত্তি শিল্পীরা যদি বঙ্গবন্ধুর কবিতা হিসেবে এটি যদি আবৃত্তি শিল্পীদের কাছে যায়, তাহলে আমার মনে হয় যে বঙ্গবন্ধু জন্ম শতবর্ষে যে কবিতাগুলো অধিকবার পঠিত হবে, তার মধ্যে আপনার এই কবিতাটিও অধিকবার পঠিত হবে। অসাধারণ একটি কবিতা। অনেক ধন্যবাদ হাকাম ভাই। আপনি আজকে এই কবিতাটি পড়লেন, আমার খুবই ভালো লাগছে, এবং আপনি পড়লেন বলে আপনার পরিচিত এবং আবৃত্তি যারা করেন বাংলাদেশে, নিশ্চয়ই তাদের অনেকের কাছেই পৌঁছে যাবে। এভাবেই আমি সেই জন্যই বলি যে আবৃত্তি শিল্পীরা হচ্ছে কবিতার ফেরিওয়ালা, আর কবিরা তো স্বপ্ন দেখাতে পছন্দ করে, তারা স্বপ্ন নির্মাণ করে, স্বপ্ন দেখায়, এবং সেই স্বপ্নের ফুলগুলো আবৃত্তি শিল্পীদের হাতে তুলে দেয়, আবৃত্তি শিল্পীরা সেটি গণমানুষের কাছে ছড়িয়ে দেয়। এই কাজটি আবৃত্তি শিল্পীরা করে, মানুষের সঙ্গে কবির যে যোগসূত্র নির্মাণ, সেই কাজটি আপনারা করছেন। এবং যে কারণে বাংলাদেশে মানুষ মূলত আবেগপ্রবণ, কবিতা তারা পছন্দ করে, কবিতা ভালোবাসে। আমরা তো বলি যে বাঙালিরা কবি হয়েই জন্মায়, তারপরে পড়ালেখা শিখে কেউ কেউ মানুষ হয়ে যায়, আর কেউ কেউ কবি থেকে যায় আমাদের মতো। কিন্তু ইয়েকে কি বলে, গুরুত্বপূর্ণ হচ্ছে, আপনি এখন যেমন বললেন যে আবৃত্তি শিল্পীরা হচ্ছে কবিতার ফেরিওয়ালা, এমন একটা সময় গেছে বাংলাদেশে কবিরা বলতো যে পরের ধনে পোদ্দারি করে আবৃত্তি শিল্পী। আমাদের রফিক ভাই, কবি রফিক আজাদ এটা প্রায়ই বলতেন যে পরের ধনে পোদ্দারি, এটা বলতেন। সেইটার একটা কারণ আমি বলি, আমি যেহেতু কবিতা লিখি, অনেক সময় আমি এটা আমাদের কবি শহীদ গাজীকেও বলতে শুনেছি, কবি যেভাবে লেখেন এবং যেভাবে তিনি পড়তে পছন্দ করেন, আবৃত্তি শিল্পীরা
সেখান থেকে বেরিয়ে গিয়ে এটার অন্য একটা নান্দনিক পাঠের যে একটা নান্দনিকতা সেই জায়গাটা নির্মাণ করেন। সেটা অনেক সময় অনেক কবি তার মতো করে হয় না বলে এটা মেনে নিতে পারেন না, তখন তারা বলেন যে আবৃত্তিকাররা আমার কবিতাটাকে এইভাবে পড়লো, সেটা মেনে নিতে পারেন না বলে অভিমান থেকে বলেন, কিন্তু আলটিমেটলি কিন্তু কবিরা আবৃত্তিকারদের পছন্দই করেন, না করার কোনো কারণ নেই। না, আমি যে কারণে কথাটা বলছিলাম, মানে রফিক আজাদের নাম উচ্চারণ করতে চাইনি, আমার অসম্ভব প্রিয় কবি। আমি জাস্ট যে কথাটা বলছিলাম যে আবৃত্তি শিল্পীরা এটিকে একটি সংগ্রাম হিসেবে নিল 1988 সাল থেকে, এবং পৃথিবীতে একমাত্র বাংলা ভাষাতেই আবৃত্তি একটি স্বতন্ত্র শিল্প মাধ্যম হিসেবে দাঁড়িয়েছে, আর কোনো ভাষায় নেই, আর কোনো আর ভাষায় নেই। কোনো ভাষায় নেই। আমি রিচার্ড বার্টনের কলিল জিব্রানের প্রফেটের আবৃত্তি শুনেছি, অসাধারণ আবৃত্তি, কিন্তু কোনো ভাষাতেই আবৃত্তি শিল্প হিসেবে দাঁড়ায়নি। অথচ বাংলাদেশে আজকে আবৃত্তি একটি রাষ্ট্রীয় স্বীকৃত শিল্প মাধ্যম। এবং আমি মনে শিল্পকলা করি যে একাডেমিতে রাষ্ট্রীয় কিছু স্বীকৃতিও আবৃত্তির জন্য, এই দাবিটিও আমি করেছিলাম টেলিভিশনে একটি অনুষ্ঠানে, যে আবৃত্তি শিল্পের জন্য এটা যেহেতু একটি স্বতন্ত্র শিল্প হিসেবে দাঁড়িয়েছে এবং এদেশের মানুষ এটিকে গ্রহণ করেছে, কাজে এর সঙ্গীতে যেমন স্বীকৃতি আছে, আবৃত্তিতেও রাষ্ট্রীয় স্বীকৃতি থাকা দরকার। এবং সেটি হয়েছে। এখন শিল্পকলায় আবৃত্তি বিভাগ হয়েছে, টেলিভিশনে আবৃত্তি শিল্পীদের অডিশন গ্রেডেশন হয়েছে এবং নিয়মিত অডিশন হচ্ছে। এগুলো আমরা সরকারিভাবে মানে রাষ্ট্রীয় স্বীকৃতিটা আমরা পেয়েছি। আমরা গণতন্ত্রের জন্য সংগ্রামটা করে গিয়েছি, পাশাপাশি স্বতন্ত্র শিল্প মাধ্যম হিসেবে আবৃত্তিকে দাঁড় করানোর একটি সংগ্রাম করে গিয়েছি। আজকে এসে আমাদের প্রাপ্তি হচ্ছে পরের ধনে পোদ্দারির জায়গা থেকে কবি হিসেবে স্বীকৃতি দিচ্ছেন যে আমরা কবিতার ফেরিওয়ালা। এটি আমাদের মূল সংগ্রামটা ছিল এবং আমরা সেই ফেরিওয়ালাটা আমার হতে সঙ্গে পেরেছি। সব সময় আবৃত্তি শিল্পীদের একটা সুসম্পর্ক। আপনি আপনার বন্ধু মাহিদুল ইসলাম মাহি, আমারও বন্ধু, একটা অসম্ভব ভালো আবৃত্তি করেন মাহি। তো আমি জানতাম না এই তথ্যটি, মাহি সেদিন ওর সঙ্গে আমি একটি যুগলবন্দি করেছি, সে আমাকে জানালো যে আবৃত্তি মেলা, তার যে প্রতিষ্ঠানটি আছে সেখান থেকে 250 আবৃত্তির অ্যালবাম বেরিয়েছে, এবং আমার কবিতা দিয়ে সে একটি অ্যালবাম করেছিল, একটি বৃত্তের গল্প, শুধু আমার কবিতায়, সেটি নাকি আবৃত্তি মেলার প্রথম অ্যালবাম। এটি আমি জানতাম না, তো সেদিন সে অনুষ্ঠানে সেটি বলল। তো বুঝতে পারছেন যে আবৃত্তি শিল্পীদের সঙ্গে আমার একটি নিবিড় সম্পর্ক, একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময় ছিল, এবং আমি সবসময় মনে করি যে আবৃত্তি শিল্পীরা, আমি যে কথাটি বলছি, পত্রিকা তো সবাই পড়ে না, আর পড়ে কবিতাটি অত ভালো করে হৃদয়ঙ্গম অনেকে করতে পারে না, বিশেষ করে পাঠকরা, কিন্তু আবৃত্তি শিল্পী যখন তার কণ্ঠের মাধুর্য দিয়ে নান্দনিকতা দিয়ে এটিকে উপস্থাপন করেন, তখন কিন্তু মানুষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্যতা পায় কবিতাটি, এবং গণমানুষের কাছে পৌঁছানোর জন্য আবৃত্তি একটি বড় মাধ্যম। অন্যান্য দেশে আবৃত্তি শিল্পটি আলাদা একটি শিল্প হিসেবে গড়ে ওঠেনি, এই কারণে হয়তো যে অন্যান্য দেশের কবিরাই নিজেরাই খুব ভালো করে পড়েন, আসলে বিশেষ করে ইংরেজিতে যারা পড়েন আমি দেখি তারা সবাই মোটামুটি ভালো পড়তে পারেন এবং বিভিন্ন জায়গায় পারফরমেন্স তারা নিজেরাই করেন। আমাদের দেশের অনেক কবিদের উচ্চারণ ত্রুটির কারণে অনেকে হয়তো ভালো করে পড়তে পারেন, আবার অনেকে শাই পড়তে চান না, ইন্ট্রোভার্ট অনেক কবি, তো যে কারণে কিন্তু হয়তো সেই প্রতিবন্ধকতাটাকে দূর করে দিয়েছেন এবং মানুষ এটিকে গ্রহণ করেছে, সেটি বড় কথা। হ্যাঁ, এটি ইয়েতে সত্য। আবার আমাদের এখানে কবিরা খুব নিয়মিতভাবে তাদের কবিতা পাঠ করেন। উচ্চারণ সমস্যার কারণে ওই কবিতার বোধ কিংবা রস আস্বাদনে বাংলাদেশের দর্শকদের কোনো সমস্যা হয় না, কারণ কবির কবিতা পাঠের ভেতরে যে অন্য একটা ব্যাপার আছে, অন্য একটা ভাবনা, মানে অন্য একটা স্বাদ থাকে, সেই স্বাদটি আসলেই পেতে ভালো লাগে। আমি আবৃত্তি শিল্পী হিসেবে কবি কণ্ঠে আবৃত্তি আমি ভীষণ পছন্দ করি। আমার কাছে মনে হয় যে ওখান থেকে আমি শিখছি, আমি বুঝতে পারবো যে আসলে তিনি কি বলতে চেয়েছেন, তারপরে তার সঙ্গে আমার ভাবনা যুক্ত হয়ে আমি দর্শকের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য আবৃত্তি হিসেবে নির্মাণটি করব। আমি আপনার সঙ্গে একমত। আমি দুটোই পছন্দ করি, কবি কণ্ঠে কবিতা শুনতেও পছন্দ করি, আবার আবৃত্তিকারের কণ্ঠে কখনো কখনো কোনো কোনো কবিতা এত মানে অন্যরকম একটি উচ্চতায় পৌঁছে যায়, আমি শুনে শিহরিত হই। কখনো কখনো কোনো কোনো আবৃত্তিকারের কণ্ঠে কোনো কোনো কবিতা একেবারে শিহরিত হই, এমনকি আমার নিজের কবিতা শুনে তখন মনে হয় আরে আমি তো খুব ভালো একটি কবিতা লিখেছি। যখন নিজে পড়ি অনেক সময় মনে হয় না, আবার কোনো কোনো কবিতা আমার কাছে মনে হয় যে আমি পড়লে বোধহয় এর যে ভালো হতো। সব কবিতা না, কোনো কোনো কবিতা সেটাও মনে হয় আমার। আমি যখন কবিদের বড় বড় কবিদের কণ্ঠে কবিতা শুনেছি, শামসুর রহমানের কণ্ঠে শুনি, সৈয়দ শামসুল হকের কণ্ঠে কবিতা শুনেছি, আল মাহমুদের কণ্ঠে শুনেছি, আমার কাছে ভীষণ ভালো লেগেছে।
এবং সবসময় ভালো লাগে, এখনো ভালো লাগে কবি কণ্ঠে। আবার কোন কোন কবির উচ্চারণ এত বাজে যে তখন মনে হয় যে উনি না পড়লেই পারতেন। সেটাও না, হ্যাঁ, এটা আমার কাছে মানে হতে পারে, কিন্তু আমার কাছে কবি কণ্ঠের একটি ভিন্ন মাত্রা, মানে তার পরিবেশনার জায়গাটিকে আমি গুরুত্ব দিই না, মানে জনক হিসেবে, ওই কবিতার জনক হিসেবে তার যে ভাবনাটা, সেই ভাবনার যে রসটা আমরা পাই, সেটি নির্যাসটা খুব নিঃসন্দেহে সেটার একটা অন্য ভ্যালু অবশ্যই আছে, ভিন্ন মূল্য মাত্রা অবশ্যই আছে। থাকে। আমি একটা ছোট্ট কবিতা পড়ি, তারপর আপনার কবিতা আবার শুনি। এবারের কবিতার নাম হচ্ছে পিরিতি। গতর পাতিয়া তুমি শুয়ে আছো ধলেশ্বরী গাঙের লাহান, সেই বুকে পাতি রোজ আমার প্রকাণ্ড কান, শুনি গান, উজানের ব্যামক্কা ঢেউয়ে ভেসে আসে পীড়িতের নয়া সাম্পান, আমারে নেয় না সে এমন পাষাণ। জননী সর্বংসহা নদী স্তন্য দিয়া, হাজার বছর যারে রাখিল বান্ধিয়া, সে কেন করে আজ ডাঙা সন্ধান। ধন্যবাদ। এবার আমি আপনার মানে গত 2-3 দিনে পড়তে পড়তে দুটো কবিতা খুব ছোট্ট, আমার ভীষণ ভালো লেগেছে। এই ছোট্ট ছোট্ট দুটো কবিতা এক পর পর পড়ি। আচ্ছা। তুমি আমায় কষ্ট দিও, আনন্দ চাই না, আনন্দ আজ হাট বাজারে, কষ্ট তো পাই না। নেবার যে সে যাক না নিয়ে আনন্দ ভান্ডার, হোক সে মালিক বাড়ি গাড়ি রাষ্ট্রীয় ঝান্ডার, আমার শুধু কষ্টটা থাক একান্ত আমার, বুকের করায়ত্তে থাকুক কষ্টেরই খামার। কষ্ট চাষাবাদেই আমার ছড়িয়ে যাক নাম, কষ্ট পেতেই চালিয়ে যাব কষ্টেরই সংগ্রাম। বাহ, এইরকম আরেকটি সুইট কবিতা আমি আসলে লিখতে খুব পছন্দ করি, আমি অনেক লিখেছি। আমি বললি যে এগুলো মানে এই কবিতাগুলো পড়তে পড়তে আমার প্রিয়তম কবির তালিকায় এখন কবি জহিরুল ইসলাম আছেন। আপনি চেনেন নাকি ভদ্রলোককে, কবি জহিরুল ইসলামকে? না, তার সঙ্গে আমার মাঝে মাঝে দেখা হয় অবশ্য। দেখা হয় অবশ্য, হ্যাঁ, কিন্তু দেখাটা যদি তার সঙ্গে আপনার দেখাটা নিয়মিত হয়, তাহলে আরো কিছু অসাধারণ সৃষ্টি বাংলা সাহিত্যের জন্য হবে। আপনার সাথে তার নিয়মিত দেখা হওয়াটা খুব জরুরি। শুধু জাতিসংঘে দৌড়াদৌড়ি করেন আপনি, কবি জহিরুল ইসলামের সাথে মাঝে মাঝে দেখা করবেন। হ্যাঁ, তাকে আপনার বার্তাটি পৌঁছে দেবো। একটি মেয়ের রং নাকি নীল, শাড়িটা তার মেঘের মিছিল, কপলে তার তারার মতো জলজলে এক গভীর কালো তিল। এই মেয়েটির সাথে আমার মায়ের অনেক মিল, শুভ্র দাঁতে বিদ্যুতের এক ফলা যেন করছিল ঝিলমিল, বুকে তাহার মৌন পাহাড়, সবুজ দুটি হিল, হৃদয়টা তার দিগন্তহীন মুক্ত চলন বিল, কলকলিয়ে ঝর্ণা ছোটে হাসিতে খিলখিল, সেই হাসিতে হচ্ছে আমার কেমন জানি ফিল, চোখের দিকে তাকিয়ে দেখি যমজ হাতির ঝিল, সেই ঝিলে আজ ছুড়ে দিলাম একটি ছোট ঢিল, ঢেউয়ের দোলায় কাঁপলো কি হায় নীল মেয়েটির দিল, একটি মেয়ের রং নাকি নীল, শাড়িটা তার মেঘের মিছিল, কপলে তার তারার মতো জলজলে এক গভীর কালো তিল। মানে অনেক বেশি বয়সে সেই কবিতাগুলো পড়ছি, প্রেম করার সময় এই কবিতাগুলো কাজে দিত অনেক। ওই কবি জহিরুল ইসলামকে ধন্যবাদ জানাবেন, অসাধারণ লিখেছেন তিনি কবিতা। এবং এই যে দেখেন কমেন্টটা দেখেন। হ্যাঁ হ্যাঁ, এটি তো কি বলে গৃহবন্দী জীবন, যুগলবন্দী জীবন নয়। ভীষণ ভালো লাগছে জহির ভাই আপনার কবিতা। আপনার কবিতা শুনি আবার। আচ্ছা, আমি আবার ছোট্ট একটি কবিতা পড়ি, কবিতার নাম নিম্ফোমেনিয়াক। আলো নখ কেটেছে দাগ,
গাছেরা নিম্ফোমেনিয়াক, সূর্যের কাছে খুলে দেয় রোজ গহন গোপন। দেখো, দেখো কি অশ্লীল, আলোকে খাবে বলে যুবতী পাতাগুলো মেলেছে ক্লোরোফিল। আম, আরো একটি ছোট্ট কবিতা পড়ি, পরগাছা। ছোট এক গাছ হামাগুড়ি দেয়, নেমে আসে ওর ডাল থেকে, অন্যটি তাকে কোলে তুলে নেয়, দাঁড়িয়েছিল সে কাল থেকে। নতুন ডালে বসে পক্ষীদের কানে বাজায় সে ধর্মশ্লোক, ফুল ও পাতাদের আদরে কাছে টানে, বাজছে এপিটাফ বিহঙ্গের গানে, বৃক্ষ সভাটিতে শোক। এইবার আপনার কবিতা শুনি। রফিক আজাদকে নিয়ে যেহেতু আমরা কথা বলেই ফেলেছি, এবং আলোচনাটা এমন একটা বিষয় নিয়ে যে কবিতার ফেরিওয়ালার পরের ধনে পদ্মারি, ভাবতে পারেন যে রফিক আজাদ আমাদের খুব প্রিয় কবি। রফিক আজাদের আমাদের এই কথা বলার মানে একদম এই যে আমাদের শ্রদ্ধার কোনো কমতি নেই। রফিক ভাইকে তো আমরা ভীষণ শ্রদ্ধা করি, ভীষণ ভালো শ্রদ্ধা করি। ভাবি দিলারা আমাদের খুবই কাছের মানুষ। আমরা প্রায় প্রতিদিনই কফি ও কবিতা নামে একটি আমাদের কবিতার আড্ডা আছে, আমরা কয়েকজন ওখানে একত্রিত হয়ে কবিতা পড়ি, সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি, এবং দিলারা ভাবি প্রতিদিনই যোগ দেন সেখানে। আমার অসম্ভব আরেকটি প্রিয় কবিতা বলতে পারেন, এবং কবিতাটি রফিক আজাদের, প্রতীক্ষা। আহা, আমার খুবই প্রিয় কবিতা। এমন অনেক দিন গেছে আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি, হেমন্তে পাতা ঝরার শব্দ শুনবো বলে নিঃশব্দে অপেক্ষা করেছি বনভূমিতে, কোনো বন্ধুর জন্যে কিংবা অন্য অনেকের জন্যে, হয়তোবা ভবিষ্যতে অপেক্ষা করব। এমন অনেক দিনই গেছে কারো অপেক্ষায় বাড়ি বসে আছি, হয়তো কেউ বলেছিল অপেক্ষা করো, একসঙ্গে বেরুবো। এক শনিবার রাতে খুব ক্যাজুয়ালি কোনো বন্ধু ঘোরের মধ্যে গোঙানির মতো উচ্চারণ করেছিল, বাড়ি থেকে ভোরবেলা তোমাকে তুলে নেব। হয়তোবা ওর মনের মধ্যে ছিল চুনিয়া অথবা শ্রীপুর ফরেস্ট বাংলো। আমি অপেক্ষায় থেকেছি। যুদ্ধের অনেক আগে একবার আমার প্রিয় বন্ধু অলোক মিত্র ঠাট্টা করে বলেছিল, জীবনে তো কিছুই দেখলি না নুব্জপিট পানশালা ছাড়া, চল তোকে দিনাজপুরে নিয়ে যাব, কান্তজির মন্দির ও রামসাগর দেখবি, বিরাট গোলাকার চাঁদ ও মস্ত খোলা আকাশ দেখবি, পলা ও আধিয়ারদের জীবন দেখবি, গল্প টল্প লেখার ব্যাপারে কিছু উপাদান পেয়ে যেতেও পারিস, তৈরি থাকিস, আমি আসব। আমি অপেক্ষায় থেকেছি। আমি বন্ধু, পরিচিত জন, এমনকি শত্রুর জন্য অপেক্ষায় থেকেছি, বন্ধুর মধুর হাসি আর শত্রুর ছুরির জন্য অপেক্ষায় থেকেছি, কিন্তু তোমার জন্য আমি অপেক্ষায় থাকবো না, প্রতীক্ষা করব। প্রতীক্ষা শব্দটি শুধু তোমারই জন্যে খুব যত্নে বুকের তরঙ্গে তুলে রাখলাম। অভিধানে শব্দ দুটির তেমন কোনো আলাদা মানে নেই, কিন্তু আমরা দুজন জানি এই দুই শব্দের মধ্যে পার্থক্য অনেক। অপেক্ষা একটি দরকারি শব্দ, আট পৌরে দোতনাহীন ব্যঞ্জনাবিহীন, অনেকের প্রয়োজন মেটায়। প্রতীক্ষাই আমাদের ব্যবহার্য সঠিক শব্দ, অনুমান অপর শব্দটি আমাদের ব্যবহারের অযোগ্য। আমরা কি একে অপরের জন্য প্রতীক্ষা করব না? আমি তোমার জন্য পথ প্রান্তে অশ্বত্থের মতো দাঁড়িয়ে থাকব, ওই বৃক্ষ অনন্তকাল ধরে যোগ্য পথিকের জন্য প্রতীক্ষমান। আমাকে তুমি প্রতীক্ষা করতে বলো, আমি ঠায় দাঁড়িয়ে থাকব অনড় বিশ্বাসে, দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ে শিকড় গজাবে, আমার প্রতীক্ষা তবু ফুরবে না। এই কবিতা পড়ে আপনি যে ইমোশন ক্রিয়েট করেছেন, এখন যারা দেখছেন তাদের মধ্যে, আমার মধ্যে, সেই ইমোশনটিকে ধরে রাখার জন্য আমি আরেকটি এরকম ইমোশনাল কবিতাই পড়তে চাই। আমার কবিতার নাম
আলাদা হয়ে যাচ্ছি। আমরা ক্রমশ আলাদা হয়ে যাচ্ছি। সেই কবেকার কথা, চায়ের কাপ থেকে লিপস্টিকের দাগ মুছতে মুছতে হাসির আভাস তুলেছিলে ঠোঁটে। সেই ঠোঁটে এখন অন্য তরঙ্গ। এখন আমাদের কাপ ভিন্ন, বিকেল ভিন্ন, ভিন্ন বাগানে আমরা ফোটাই অচেনা ফুল। পাহাড়ে সমতলে আমরা তো এতকাল দুপায়ে ভর দিয়েই হেঁটেছি। এখন আমাদের চারটি পা পাশাপাশি হাঁটে ভিন্ন গন্তব্যে। তেমন বড় একটি বিছানা আমাদের ছিল না কখনোই। এক বালিশেই দুজনের সুখের নিদ্রা। শীত রাত্রির উষ্ণ লেপ তো আমরাই ছিলাম পরস্পরের। এখন মাঠের মতো দীঘল বিছানায় এপাশ ওপাশ সারা রাত। আমাদের মাঝখানে শুয়ে থাকে নির্জীব পাশবালিশ, দুই দেশের সীমান্ত নদীর মতো শীতল। আমরা ক্রমশ আলাদাই হয়ে যাচ্ছি। আমাদের তো একটি ডেস্কটপ ছিল, একটি চেয়ার, একই স্ক্রিনে দুজোড়া চোখ খুঁজত সমৃদ্ধির সিঁড়িপথ। এখন আমাদের ঘরে ঘরে ডেস্কটপ, ল্যাপটপ। তুমি আইপ্যাডে খোঁজো দামি শাড়ি, জুয়েলারি, আমি কবিতার বই, কিংবা সেলফোনে চোখ রেখে সোশ্যাল মিডিয়ায় আত্মগোপন। আমরা ক্রমশ বড় হচ্ছি, অনেক বড়। আমাদের ব্যক্তিত্ব বেড়েছে, প্রতিদিন বাড়ছে আরো। এখন তোমার সঙ্গে এক টেবিলে খেতে চাইলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে নিতে হয়, এবং এটাই স্বাভাবিক বলে পৃথিবীকে জানিয়ে দিচ্ছি। দেখো কত সভ্য এবং আধুনিক আমরা, পরস্পরের প্রতি কি শ্রদ্ধাবোধ। আমাদের পছন্দের গাছগুলো কখন যে ভিন্ন ভিন্ন রঙের ফুল পাতায় ভরে উঠল টেরই পেলাম না। অথচ আমরা তো দোলন চাপার শুভ্রতায় ডুব দিতে চেয়েছিলাম। ধন্যবাদ। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না, 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 না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সে আমির গহনে আলো আঁধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস। না, কখন ফুটে উঠে হলো হাঁ, মায়ার মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে। মত্ত লোকে মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য। গিলে ফেলবে দিন রাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার ভান। তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই, তুমি সুন্দর, আমি ভালোবাসি,
বিধাতাকে আবার বসবেন সাধনা করতে, যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও কথা কও, বলবেন তুমি সুন্দর, বলবেন আমি ভালোবাসি। আপনার কবিতার পর কোনো কথা না বলে একেবারেই রবীন্দ্রনাথের এই কবিতাটি পড়লাম, যে মানে আমি শ্বাস নিতে চাইনি। আপনার কবিতা আমাকে যে ভাসিয়ে নিয়ে যেই জায়গাটায় নিয়ে গিয়েছিল সেটি সেখান হচ্ছে থেকে আপনি রবীন্দ্রনাথের আমিটাই সেখান থেকে পড়লাম। কবিতাটি উঠে এসছে। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। আমরা একটু কথা বলি। আপনাকে পেয়েছি, আপনি বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক। আচ্ছা, একটু আবৃত্তি শিল্পের একটু ইতিহাসটা আমরা একটু নিয়ে আলোচনা করি। আম, আবৃত্তি শিল্পের ইতিহাস তো মানে আমি একটু স্পেসিফিক যদি যাই, যেমন ধরেন আমরা ছোটবেলা গোলাম মুস্তফার আবৃত্তি শুনেছি। তিনি প্রতি বছর সেই মহররম এলে টেলিভিশনে দেখতাম যে বিষাদ সিন্ধু থেকে পাঠ করে শোনাতেন কবিতা আবৃত্তির মতো করে। এবং সেই সময়েও আমি মনে করি যে লেট সেভেন্টিজ বা আর্লি এইটিজ, সেই সময়েও এখন যেভাবে কবিতার আবৃত্তি যেভাবে হয়, সেইভাবে আবৃত্তি শিল্পটা এখন যত কর্মশালা হয়, আবৃত্তিটা শেখানো হয়, কিভাবে পর্বগুলো ভাঙবে। কবিতার বিশেষ করে এখন যেহেতু স্বরবৃত্ত মাত্রাবৃত্তে কবিতা কম লেখা হয়, অক্ষরবৃত্তে লেখা হয় বা ফ্রি ভার্সে লেখা হয়। ফ্রি ভার্সে লেখার কারণে কোন জায়গাটায় ভাঙলে ভালো হবে, কোন শব্দে কি ধরনের এক্সপ্রেশন দিতে হবে, এই যে কর্মশালা করে আপনারা শেখান, তখন নিশ্চয়ই এরকম কিছু ছিল না। মানে এই এই বিষয়গুলো এত সিস্টেমেটিক একাডেমিক্যালি বা ইনস্টিটিউশনালি আবৃত্তিটা শেখানো শুরু হলো কখন থেকে? এটা সাংগঠনিক আবৃত্তি চর্চার যখন থেকে শুরু, তখন থেকে এই প্রক্রিয়াটি শুরু হয়েছে। একেবারে সাংগঠনিক আবৃত্তি চর্চার শুরুটা যদি বলেন, তাহলে এটি বাংলাদেশে ঘটেছে 1982 সালে। প্রথম বাংলাদেশে আবৃত্তির সংগঠন হয় রাজশাহীতে, রাজশাহী বিশ্ববিদ্যালয় সনন, যেটি নাজিম মাহমুদ স্যারের হাত ধরে হয়। কিন্তু আপনি বাংলাদেশের আবৃত্তি শিল্প একটি প্রজন্মের কাছে কিন্তু ঋণী। সেই প্রজন্মটি হচ্ছে, তারা আবার পরস্পরের বন্ধু। গোলাম মুস্তাফা, নাজিম মাহমুদ, নিখিল সেন বরিশালের, চট্টগ্রামের সিলেটের হেমচন্দ্র ভট্টাচার্য, এরকম কিছু মানুষ, সৈয়দ হাসান ইমাম, ওনারা মানে আশরাফুল আলম, ওনারা ঠিক কেউ কেউ বন্ধু সমবয়সী, আসাদুজ্জামান নূর সহ এই যে প্রজন্মটা, এই প্রজন্মটা সাংগঠনিক আবৃত্তি চর্চায় আসার কথা হয়তো ভাবেনি, কিন্তু আবৃত্তিকে দুটো মাধ্যম হিসেবে ওনারা মানুষের কাছে নিয়ে গেছেন। একটি হচ্ছে সংগ্রামের হাতিয়ার হিসেবে, যেমন আপনি গোলাম মুস্তাফার কথা বললেন, ওনার মহররম কবিতার কথা বললেন, টেলিভিশনে প্রচারিত হতো। আর 69-এর গণঅভ্যুত্থানের সময় শহীদ মিনারে দাঁড়িয়ে তিনি উচ্চারণ করছেন বাংলা ছাড়ো। মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশে তিনি কিন্তু অসংখ্যবার যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মঞ্চে উঠেছেন, গণমানুষের দাবি হিসেবে এই কবিতাটি উনি পড়েছেন। আবার শিল্প সুষমা মণ্ডিত আবৃত্তি শিল্পটাকে এই প্রজন্মটা ধারণ করেছিল। তারাই আবার সংগঠনের উদ্যোক্তা হলেন, এবং তারই ধারাবাহিকতায় 1985 সালে ঢাকাতে স্বরিত হলো। তারপরে স্বরিত থেকে ভেঙে স্বরশ্রুতি, কথা, এই সংগঠনগুলো হলো। সনন থেকে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছে, তারা যারা ঢাকায় ফিরে আসলো, তারা সনন নামেই সংগঠন করলো। এভাবেই সাংগঠনিক আবৃত্তি চর্চা এগুলো। 1988 সালে যূথবদ্ধ আবৃত্তি চর্চা মূলত গণতন্ত্রের সংগ্রামের জন্য, কিন্তু শিল্প হিসেবে স্বীকৃতি পাবার যে সংগ্রামটা, সেটি কিন্তু তখন এই ব্যাকরণ শিক্ষার প্রয়োজনীয়তাটাকে, সাংগঠনিক আবৃত্তি চর্চার যে কয়েকটি সংগঠন শুরু করে আপনি তাদের নাম বললেন, আপনি যদি কয়েকজন মানুষের নাম বলতে বলি, যে যাদের মাধ্যমে শুরু হলো, তাদের নামগুলো একটু জানতে চাই। আমি একেবারে প্রথম থেকেই বলতে পারি, যে এই প্রত্যেকেই, সৈয়দ হাসান ইমাম, লিয়াকত আলী লাকি, জয়ন্ত চট্টোপাধ্যায়, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, কামরুল হাসান মঞ্জু, আলী জাকের, আসাদুজ্জামান নূর, পীযূষ বন্দ্যোপাধ্যায়, অভিনয় শিল্পীদের ভেতরেও যারা নিয়মিতভাবে আবৃত্তি করতেন,
তারপরে শুধুমাত্র আবৃত্তি করে গেছেন আশরাফুল আলম, আপনার কি বলে আমাদের নরেন বিশ্বাস ভীষণ রকম ভাবে এই জায়গাটিকে ধরেছিলেন, আবৃত্তি শিল্পটাকে ধরেছিলেন, ওয়াহিদুল হক। কিন্তু সাংগঠনিক আবৃত্তি চর্চার একেবারে পুরোধা মানুষ যদি আমরা বলি তাহলে হচ্ছে ভাস্বর বন্দ্যোপাধ্যায়, সাগর লোহানী, প্রথম সভাপতি সাধারণ সম্পাদক বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের। ভাস্বরদা প্রথম বছর সভাপতির দায়িত্ব, 2 বছর পরপর সভাপতির দায়িত্ব পালন করেন। তৃতীয় বছর থেকে আসাদুজ্জামান নূর সভাপতির দায়িত্ব হন তৃতীয় কাউন্সিল থেকে। তারপর থেকে উনি এখন আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আছেন। উনি ছেড়ে যেতে চান, আমরা ওনাকে ছাড়তে রাজি নই, কারণ আমরা এই শিল্পটাকে দাঁড় করানোর জন্য কিছু ব্যক্তিত্ব যে এই শিল্পের সঙ্গে জড়িত, কিছু শিল্প মান সম্পন্ন বা শিল্পকে ধারণ করে যারা জীবন যাপন করেন, সেই যাপিত জীবনের চিত্রগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা কিছু মানুষকে সবসময়ই রেখেছি আমাদের সাথে। সেটি হাসান ইমাম থেকে শুরু করে একেবারে ইয়ে পর্যন্ত, জয়ন্ত চট্টোপাধ্যায়, ভাস্বর বন্দ্যোপাধ্যায় হয়ে, হাসান আরিফ হয়ে, এই প্রজন্মের শিমুল মোস্তাফা, কাজী আরিফ, প্রজ্ঞা লাবণী, লায়লা আফরোজ, ডালিয়া আহমেদ, একেবারে প্রত্যেকের নামই স্মরণ করে আপনাকে বলতে পারি। আলী রিয়াজ সংগঠন করার ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা রেখেছেন। নাইমুল ইসলাম খান আবৃত্তির সংগঠন করার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রেখেছেন, কিন্তু ওনারা কেউ আবৃত্তি শিল্পী ছিলেন না, নিজেরা আবৃত্তি করতেন না, কিন্তু আবৃত্তি শিল্পটাকে নিয়ে সংগ্রামটা ওনারা করেছেন। আলী রিয়াজ যেমন সরস্বতীর আমরা যারা আবৃত্তি চর্চার সঙ্গে জড়িত ছিলাম না বা খুব একটা বেশ দূরেই ছিলাম, আমরা কিন্তু শুনতাম সবসময় যে ওই সময়টাতে কাজী আরিফ এবং প্রজ্ঞা লাবণী এই দুজনের নামই শুধু শুনতাম, এবং আমরা দেখতাম যে একটি টেলিভিশন ছিল তখন, বিটিভি। বিটিভিতে বিভিন্ন দিবসে যে অনুষ্ঠানগুলো হতো, এই দুজনকেই আমরা দেখতাম যে আবৃত্তি করতে আসতেন সব সময়। আমি তো মানে এই কারণেই এই নামগুলো উচ্চারণ করলাম। সাংগঠনিক আবৃত্তির কারণে আবৃত্তি আজকে, বা সাংগঠনিক বা আমাদের যূথবদ্ধতার কারণে, আমাদের যূথবদ্ধ সংগ্রামের কারণে এটি শিল্প হিসেবে স্বীকৃতি পেয়েছে। কিন্তু ব্যক্তি মানুষ যদি চর্চা করে মানুষের কাছে এটি মান সম্পন্নভাবে উপস্থাপন না করতে পারত, তাহলে কিন্তু এটি বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হতো না, দাঁড়াতো না। দেখেন আপনি দাঁড়িয়ে গেছে, এতে কোনো দাঁড়িয়ে গেছে। পশ্চিমবঙ্গে কিন্তু স্বতন্ত্র শিল্প মাধ্যম হিসেবে এখনো আবৃত্তি শিল্প দাঁড়ায়নি, কিন্তু আবৃত্তি শিল্পী দাঁড়িয়েছে অনেক, হ্যাঁ, অনেক অসংখ্য। এবং আপনি দেখেন একেবারে শম্ভুমিত্র থেকে শুরু করে সৌমিত্র চট্টোপাধ্যায় হয়ে, পার্থ ঘোষ, প্রদীপ ঘোষ, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, জগন্নাথ বসু, উর্মিমালা বসু, হালের মেধা বন্দ্যোপাধ্যায়, ব্রততী, মুনমুন, শোভন সুন্দর বসু, অনেকের মধ্য দিয়ে অনেকে ব্যক্তিগতভাবে আবৃত্তি শিল্পী হিসেবে পৃথিবীতে তাদের নাম ছড়িয়েছে, কিন্তু ওই রাষ্ট্রটিতে আবৃত্তি কিন্তু শিল্প হিসেবে প্রতিষ্ঠিত হয়নি। একটি পার্থক্য আমি লক্ষ্য করি পশ্চিমবঙ্গের আবৃত্তি শিল্পীদের আর আমাদের বাংলাদেশের আবৃত্তি শিল্পীদের মধ্যে, সেটি হচ্ছে আমি দেখি যে পশ্চিমবঙ্গের আবৃত্তি শিল্পীরা অনেক লম্বা লম্বা কবিতা হলেও ওরা মুখস্থ করে আবৃত্তি করার চেষ্টা করে, স্ক্রিপ্ট দেখে দেখে পড়ে না। আর আমাদের বাংলাদেশে হার্ডলি কাউকে পাওয়া যায় যে স্ক্রিপ্ট না দেখে আবৃত্তি করার। এই জায়গাটিতে আপনি কিছু বলবেন কিনা, যে এই মুখস্থ করা এটা একটা অনেক স্ট্রং কমিটমেন্টের ব্যাপার থেকে ওরা করে, নাকি ওখানে বাধ্যই করা হয় যে মুখস্থ না করে আবৃত্তি করা যাবে না? না, মানে আমি বলছি যে ধরেন এখন তারা তো এটিকে একেবারেই পেশা হিসেবে কিছু মানুষ নিয়েছে। যখন একেবারেই পেশা হিসেবে নেয় তখন তাদের ভিন্ন রকম প্রস্তুতি থাকে। যেমন ব্রততী বন্দ্যোপাধ্যায় প্রথম শুরু করলেন, উনি সিডিতে মিউজিক ট্র্যাক নিয়ে ঘুরেন এবং যেখানেই যান সেখানে সিডি মিউজিক ট্র্যাকটা বাজে, ওটার সাথে উনি আবৃত্তি করেন। হ্যাঁ, কিন্তু আমি ওটিকে যেমন একেবারে মানদণ্ড হিসেবে ধরছি সেটি যেরকম নয়, আবার একজন দেখে পড়ছে সেটি যে মানহীন হচ্ছে সেরকম নয়। মানে আপনি তো আপনার কবিতাগুলো দেখেই পড়ছেন, তাই না? আমার কথা হচ্ছে মানুষকে স্পর্শ করছে কিনা। আমি বলছি যে আপনি অসংখ্য গান জীবনে শুনেছেন, কতগুলো পুরো গান আপনার মনে আছে? সকালবেলা উঠে আপনার যেই গানের সুরটা
প্রথম গুনগুনিয়ে বাজে মনে, সেই গানটা কি পুরোটা আপনি জানেন? আপনি পুরোটা জানেন না, গানের একটি লাইন আপনি কিন্তু জানেন। আমি তো পারফর্মার না, আমি একজন না, আমি পারফর্মার কথা বলছি না, আমি আপনি সাধারণ, বলছেন যে ভালো আমি লাগা, আমি ভালো লাগা। আমি আমি বলছি, সেটা বলছি না, আমি বলছি সাধারণ মানুষের কথাই বলছি। হুম, আপনার শিল্পী হিসেবে আপনার সার্থকতাটা কোন জায়গাতে হবে? আপনি অসংখ্য কবিতা মুখস্থ পড়ে যান, কবিতা আবৃত্তি শুনে বেরিয়ে গেল, বললো দারুণ আবৃত্তি করেছে, বলে কি কবিতা শুনেছেন? বললো ওই যে আরে আরে বললাম না, ওই তো ওইটা। একটি কবিতার একটি লাইন আমার 1 ঘন্টা 1.5 ঘন্টার পরিবেশনার ভেতরে, একটি কবিতার একটি লাইন যদি তার মগজের কোষে রিন রিন করে বাঁচতে থাকে এবং সে ঘরে যায়, যাবার পথেও তার মগজের কোষে রিন রিন করে বাঁচতে থাকবে, পরের দিন ঘুম থেকে উঠবে তখনও তার মগজের কোষে ওই লাইনটি রিন রিন করে বাঁচতে থাকবে। ওই কবির নাম সে জানে না, ওই কবিতাটা সে মুখস্থ করবে না, কিন্তু কতজন শ্রোতা পুরো কবিতাটা জানে, রসাস্বাদন করে। ঠিক তেমনি ভাবে সঙ্গীতে যেমন কবিতার গানের একটি লাইন আমাদের মগজের কোষে রিন রিন করে বাজে, কবিতারও আবৃত্তি শিল্পটাকে আমরা তখন মানুষের কাছে পৌঁছাতে পারবো, আমি মনে করব মানুষ গ্রহণ করেছে যখন ওই কবিতার একটি লাইন ধরে সে বলবে যে এই কবিতাটা শোনান না। আমার জীবনে এটি একটি প্রাপ্তি, আমাকে যেমন মানুষ অসংখ্য জায়গায় বলে, ওই যে নীনাকে দেখি না সেই কবিতাটা শোনান না। নীনাকে দেখি না কবিতার নামও না, কবির নামও ওই না, জায়গাটা, লাইনটা তার মনে আছে, ওই ওই কবি, শব্দটা তার ওই মনে আছে। ওই এটি এটি হচ্ছে আমার, আমি মনে করি আমার সার্থকতা। ঠিক তেমনি ভাবে যিনি শুনছেন তারও গ্রহণ করার যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটা সে কিন্তু পুরো কবিতাটা নিচ্ছে না। হুম। আমি যদি ভাবি তাহলে আমি না, বোকার আমি সঙ্গে ওই বাস করি। মুখস্থ করা না করার বিষয়টাতে যদি আসি, ওই আহ, এখানেই আসছি যে তাহলে তার মানে মুখস্থ করা না করাটা গুরুত্বপূর্ণ নয়। আমি একটু দ্বিমত পোষণ করে ব্যাখ্যা করি। ধরেন যে কবিতার যে লাইনটি আহ, শুনে আহ, শ্রোতার বা দর্শকের হৃদয়ে গেঁথে গেল, সেই কবিতাটি যিনি আবৃত্তি করেছেন তিনি মুখস্থ করে করেননি। এবং এটি গেঁথে গেল দুটি কারণে, একটি হচ্ছে তিনি খুব ভালো আবৃত্তি করতে পেরেছেন, আর একটি কারণ হচ্ছে কবিতাটি ভালো ছিল, লাইনটি ভালো ছিল, দুটি কারণ। দুটি কারণ। এখন যদি আবৃত্তি শিল্পী এই কাজটি না স্ক্রিপ্ট দেখে মুখস্থ মন থেকে বলতো, তাহলে হয়তো আরো ভালো করতে পারতো। এই যে হয়তোটাতেই আমার প্রশ্ন। যেমন আমি কীর্তন খোলা নাটক দেখেছি, না ইয়ের কি বলে থিয়েটারের, আমার কীর্তন খোলা নাটকের কোনো ডায়ালগ মনে নেই। হুমায়ুন ফরিদি যখন এই মানে মাতাল হয়ে মঞ্চে বলে ভালোবাসার রং যদি নীল নাই হবে তবে বনশ্রীবালার শাড়ির রং কেন নীল, আমি বিষ, আমি মুসলমান হয়ে যাব, আমি বিষ পান করে মরে যাব, আমার কিচ্ছু মনে নাই, ওই লাইনটা মনে আছে। এখন এটি আপনি কি হুমায়ুন ফরিদির পারফরমেন্সের কৃতিত্ব দেবেন নাকি সৈয়দ হক যিনি লিখেছেন তার কৃতিত্ব দেবেন? আমি বা দুটোই বলবো। সেলিম, হ্যাঁ, তাহলে তার মানে নাটক, সঙ্গীত, আবৃত্তি আপনি যাই বলেন না কেন, লেখক এবং উপস্থাপক পারফর্মার দুজনেরই কৃতিত্ব, দুজনের দুজনেরই তো কৃতিত্ব। তাহলে কেন আমাকে, আমি সুর আমার, আমি মগজে নিতে পারি, স্বরলিপি আমার সামনে লেখা থাকবে, আমার হারমোনিয়ামটা বাজাতে পারবো, গান দেখে দেখে গাইতে পারবো, আবৃত্তি কবিতা আমি দেখে দেখে পড়তে পারবো না কেন? না কেন না, পারবো করতে না? পারবেন না তা বলছি না, আমি বলছি আমি যে বলছি ওখানে কখনোই, মুখস্থ করলে কি একটু পারফর্ম বেটার করা যায় কিনা স্কোপ। আমি আমার আমার কাছে যেটা মনে হয়, হ্যাঁ, আমি এটা আমার ব্যক্তি জীবনে অসংখ্যবার ঘটেছে যে আমার মুখস্থ কবিতা আমি এক এক মঞ্চে পারফরমেন্স করতে গিয়ে এক এক ভাবে উপস্থাপিত হয়েছে, এক এক রূপ লাভ করেছে, কিন্তু দেখে যে কবিতাগুলো পড়েছি সেগুলো একই ঢঙে রয়ে গেছে, একই ফরম্যাটে রয়ে গেছে। তো সেই জায়গাটাতে যদি যাই তাহলে আমি বলবো যে হ্যাঁ, চর্চা করে আমি 100 কবিতা মুখস্থ করেই আমি, কিন্তু আপনি যদি মনে করেন হাসান ইমাম 80 বছর বয়সে আজকে ওনাকে আপনি জহিরুল ইসলামের একটি কবিতা দিবেন আর উনি সেই কবিতাটি মেমোরাইজ করে না আবৃত্তি না, করতে পারবেন? করতেই হবে, আমি সেটা পারবেন বলছি না, না, আমি সেটা করতেই বলছি হবে না। সেটা না, তাহলে কিন্তু করলে না, বেটার হয় কিনা সেটাই হলো আমার প্রশ্ন, যে অবশ্য মুখস্থ থাকলে পারফরমেন্সটা বেটার হয় কিনা। ঠিক পারফরমেন্স বেটার হবে এরকম না, ওই তখন কি শিল্পী, ইচ্ছা মতো খেলা যায়, যেমন স্ক্রিপ্ট দেখার তো একটা একটা স্ট্রেস, যে স্ক্রিপ্ট এই ছুটে গেল কিনা, সেই স্ট্রেসটা আমি থেকে বলছি যে মুক্ত হয়ে। আপনি আপনার আপনার মনে আছে কিনা জানি না,
মঞ্চ নাটকের অভিজ্ঞতা যদি আপনার থেকে থাকে মহিলা সমিতিতে, আছে। মঞ্চের পাশ থেকে প্রম্পট করতে থাকতো না? হ্যাঁ, প্রম্পটার থাকতো। হ্যাঁ, এবং প্রম্পটার একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, হুম, যে প্রম্পটার হি ইজ দ্য মানে মেইন কাস্ট অফ দ্য থিয়েটার। তাহলে প্রম্পটার যদি থাকে এবং আপনি যাকে দেখছেন সে শুনে শুনে বলে যাচ্ছে, আর আমি দেখে, হ্যাঁ আমি আপনার সঙ্গে এই জায়গাটাতে একমত যে যদি আমি মুখস্থ করি, যেমন আপনার যে কবিতাটা বঙ্গবন্ধুকে নিয়ে, এটি আমি মুখস্থ করে এরপরে আপনাকে একদিন শোনাবো, বা আপনি নিশ্চিতভাবে এটি অনলাইনে পাবেন, বই আকারে তো প্রকাশিত হচ্ছে, এটি সাধারণ মানুষের কাছে, করোনা না থাকলে এতদিনে মানুষের কাছে পৌঁছে যেত। কিন্তু এই কবিতাটি আমি মুখস্থ করে শোনাবো, হয়তো ভিন্ন স্বাদ আপনার বা ভিন্ন যোগ। সেই জায়গাটাই আমার প্রশ্ন ছিল। আমি দেখেছি যে কলকাতার এখন যারা তরুণ আবৃত্তিকার তারাও দেখি মুখস্থ করে। আমার মনে হয় এটা একটা কালচারটাই ডেভেলপ করেছে, হ্যাঁ তোমরা মুখস্থ করো তাহলে ভালো করতে পারবে, এইটা কিন্তু হয়তো। আসলে আসলে কি আবৃত্তি থাকছে? বাট আমি আসলে এটাও তো এটাও আসলে তো একমত আপনার সঙ্গে যে শ্রুতি শত শত অভিনয় কবিতা তো আর মুখস্থ অনেকটাই করা সম্ভব না। একদম না মুখস্থ করা সম্ভব সেটাও না। পশ্চিমবঙ্গে যেই ধারাটা উম, ছিল, বা এখন যে ধারাটা কবিতার আছে, আবৃত্তির আছে, সেই ধারাটাতে আপনার আবৃত্তি হিসেবে স্বতন্ত্রভাবে আপনি খুঁজে পাবেন কম। আপনি শ্রুতি অভিনয় খুঁজে পাবেন বা কণ্ঠ অভিনয় খুঁজে পাবেন। কারণ কণ্ঠ অভিনয় আর আবৃত্তি তো এক জিনিস নয়। আমরা রেডিওতে নাটক শুনে বড় হয়েছি, ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি রেডিওতে নাটক শুনেছি, তাই না? অনেক পরে এসে বইটা পড়েছি। কিন্তু নাটক, তার মানে আমার কান কিন্তু পরিষ্কার যে এটি শ্রুতি অভিনয় আর এটি আবৃত্তি, আবৃত্তি, হ্যাঁ দুটো দুটো একেবারে ভিন্ন প্রশ্ন করেছেন শিল্প। একজন দর্শক আমাকে, সন্ধ্যা ভট্টাচার্য জানতে চেয়েছেন, জহির ভাইয়ের কাছে জানতে চাচ্ছি কাজী নজরুল ইসলাম আপনার কি হন? কাজী নজরুল ইসলাম আমার কিছু হন না। নজরুল ইসলাম তো পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছেন। আমার বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়াতে। তবে একটি যোগসূত্র আছে। যোগসূত্রটি হচ্ছে কাজী নজরুল ইসলাম কুমিল্লার যে দৌলতপুরের খাবাড়িতে বিয়ে করেছিলেন, সেই একই খাবাড়িতে আমার আব্বার দাদা সেই নার্গিসের ফুপুকে বিয়ে করেছিলেন। তো সেই একটা যোগসূত্র আছে, একই খাবাড়িতে তারা দুজন, আমার পূর্বপুরুষ এবং নজরুল বিয়ে করেছিলেন, সেইটা একটা যোগসূত্র আছে। তাছাড়া আর কোনো যোগসূত্র নেই। উনি ওই ইসলাম আর ইসলামে হ্যাঁ, মেলানোর কাজীও আছে, চেষ্টা ইসলাম করেছেন। মিলিয়ে আর কি। হ্যাঁ, কাজীও আছে, ইসলামও আছে। সেই সাথে আরেকটা যোগ করি যে কবি হিসেবে আত্মার সম্পর্ক আছে, কবিতার সাথে কবিতার সম্পর্ক হ্যাঁ, আছে, সেটা তো আছে। ভালোবাসার সাথে ভালোবাসার সম্পর্ক আছে। আর আমাদের ফজল ভাই একদিন বলেছিলেন যে সব কবিদের হ্যাঁ, বাড়ি একটি ওই গ্রামে, এই গ্রামের নাম হচ্ছে কবিতা মেহের গ্রাম। মেহের কবির একটা কমেন্টস লিখেছে, কীর্তন খোলা সেলিমাল দিন। আমি কিন্তু প্রথমে সৈয়দ আপনি শামসুল হক করেছেন, বলেই, আপনি নিজেই না করেছেন। না, হ্যাঁ আমি তখনই করেছি, মানে তখনই সৈয়দ করেছেন। শামসুল হক বলেই আমি বলেছি যে সেলিম আল দিনের, মানে হ্যাঁ, আমি প্রথম মেহের কবির ভুল। আপনাকে ধন্যবাদ। এরকম সচেতন সচেতন দর্শক শ্রোতা খুব দরকার, আমরা যেন না, একটু ভুল না করতে পারি। একদম কোনো সুযোগই নাই ভুল করার। নেই, হ্যাঁ। আচ্ছা, আমি এখন একটি কবিতা পড়ি। এই কবিতাটির নাম হচ্ছে একটি বিদেশি সিনেমার গল্প। আমি সিনেমা দেখি প্রচুর। আমরা প্রায় প্রতি রাতেই আমি এবং আমার স্ত্রী ঘুমানোর আগে আমরা একটি সিনেমা দেখার চেষ্টা করি নেটফ্লিক্সে। তো এইসব সিনেমার গল্প থেকে আমি মাঝে মাঝে কবিতা লিখি। তো আমার স্ত্রী অবশ্য আমাকে একবার পরামর্শ দিল যে তুমি নিচে নোট দিয়ে দিয়ে কোন সিনেমার গল্প থেকে কোন কবিতা লিখলে তাহলে ভালো হবে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই বলেছো, আমি এখন থেকে নোট দিয়ে দেবো। তো এখন আমি নোট দিচ্ছি। একটি বিদেশি সিনেমার গল্প, যে কবিতাটা এখন পড়বো এটি হচ্ছে বার্ড বক্স। আপনারা কেউ দেখে থাকলে সেই বার্ড বক্সের গল্প থেকে এই গল্পটি নেয়া। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ওই সময়ে বা এই সময়ে আমাদের সামাজিক প্রেক্ষাপটে এই এই কবিতাটি বা এই গল্পটি খুব যায়, সেই জন্য আমি কবিতাটি লিখেছি। পড়ছি আমি। তোমাকে এখন বেঁচে থাকতে হবে অন্ধ হয়ে, কালো কাপড়ে চোখ বেঁধে, স্বগৃহে থাকতে হবে অন্তরীণ, দরজা জানালায় ভারী পর্দা টেনে। বাইরের পৃথিবীতে চোখ রাখলেই দৃষ্টিতে এমন কিছু পড়বে যা দেখে তুমি আত্মহত্যায় উদ্বুদ্ধ হবে। বেঁচে থাকার বদলে আত্মহননই শ্রেয় বলে বিবেচিত হবে তোমার কাছে। এমন অশুভ কিছু বাইরের পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে, যার সংস্পর্শে কেউ কেউ হয়ে উঠবে দানব, খুঁজে খুঁজে হত্যা করবে দৃষ্টি সম্পন্নদের, যারা এখনো চোখ বেঁধে বেঁচে থাকার কসরত করে যাচ্ছে।
আর অধিকাংশই যারা নিরীহ বেছে নেবে আত্মহননের পথ। তবু বেঁচে থাকার এটি একমাত্র উপায় এখন। কালো কাপড়ে শক্ত করে বেঁধে নাও তোমার দুচোখ, কেননা অন্ধরাই এখন এই পৃথিবীতে কিছুটা নিরাপদ। ধন্যবাদ। একাম ভাই, এবার আপনার কণ্ঠে আরেকটি কবিতা শুনি। নজরুল ইসলামের সঙ্গে, কাজী নজরুল ইসলামের সঙ্গে কাজী জহিরুল ইসলামকে মিল খোঁজার চেষ্টা করেছে। তো যিনি বলেছেন তিনি নিশ্চয়ই নজরুল ইসলামের কবিতা খুব পছন্দ করেন। আমাদের সকলের প্রিয় কবি, আমাদের জাতীয় কবি, এবং আমরা কৃতজ্ঞ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যে তিনি তাকে বাংলাদেশে ভারত থেকে চেয়ে নিয়ে এসেছিলেন, তাকে তার, এবং শেষ পর্যন্ত তার জীবনের যে শেষ ইচ্ছা যে মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, কি ইয়ে শুয়ে যেন আজান শুনতে পাই। তো মসজিদের পাশে তাকে কবর দেওয়া হচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে। আশা করি তার আত্মা প্রতিদিন আজান শুনতে পায়। নজরুল ইসলামকে অদ্ভুত রকম ভাবে মুসলমানের কবি বলে এক সময় বলা হয়েছে, এক সময় তাকে হিন্দুদের কবি বলে বলা হয়েছে, কারণ তিনি প্রচুর কীর্তন লিখেছেন, শ্যামা সঙ্গীত লিখেছেন। বিদ্রোহী বলেও তাকে মানে কিন্তু অসাধারণ প্রেম আছে এই কবির কবিতায়, অসাধারণ বিরহ আছে এই কবির গানে, জীবন আছে এই কবিতায়। তো ঠিক জীবনের আনন্দ আছে এরকম একটি কবিতা, আর সৃষ্টি সুখের উল্লাসে। ও, অসাধারণ কবিতা। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টকবগিয়ে খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান্ডেকে ওই জাগলো জোয়ার, দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি, আসলো কাঁদন, মুক্তি এলো, আসলো বাঁধন, মুখ ফুটে আজ বুক ফাটে, মোর তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, সৃষ্টি সুখের উল্লাসে। আসলো উদাস, শসলো হুতাশ, সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস, ফুল্ল সাগর দুল্ল আকাশ, ছুটলো বাতাস, গগন ফেটে চক্র ছুটে, পিনাক পানির শুল্ল আসে, ওই ধূমকেতু আর উল্কাতে চাই সৃষ্টিটাকে উল্টাতে, আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ বাগের ফুল হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, সৃষ্টি সুখের উল্লাসে। আজ হাসলো আগুন, শসলো ফাগুন, মদন মারে খুন মাখাতুন, পলাশ অশোক শিমুল ঘায়েল, ফাগ লাগে ওই দিগবাসে গো দিগবালিকার পিতবাসে। আজ রঙন এলো রক্ত প্রাণের অঙ্গনে মোর চারপাশে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ কপট কোপের তুন্ধরি, ওই আসলো যত সুন্দরী, কারুর পায়ে বুক দালা খুন, কেউ বা আগুন কেউ মানিনি, চোখের জলে বুক ভাসে, তাদের প্রাণের বুক ফাটে তাও মুখ ফোটে না, বাণীর বিনা মোর পাশে, ওই তাদের কথা শোনাই তাদের, আমার চোখে জল আসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ আসলো উষা সন্ধ্যা দুপুর, আসলো নিকট আসলো সুদূর, আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতন, পাগলা গাজন উচ্ছ্বাসে, ওই আসলো আশিন শিউলি শীতিল, হাসলো শিশির দুবঘাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ জাগলো সাগর, হাসলো মরু, কাঁপলো ভূধর কানন তরু, বিশ্ব ডুবান আসলো তুফান, উছলে উজান ভৈরবীদের গান ভাসে, মোর ডাইনে শিশু সদ্যজাত, জরায় মরা বাম পাশে, মন ছুটছে গো আজ বলগাহারা, অশ্ব যেন পাগলাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। অসাধারণ। এই দেখুন, এই কবিতা যদি মুখস্থ না থাকতো তাহলে কিন্তু এইভাবে পড়তে পারতেন না। একদমই কারণ এত ফাস্ট এটা, যে স্ক্রিপ্ট দেখে দেখে পারা যাবে না যে তা না, যাবে, কিন্তু মুখস্থ হলে অনেক সুবিধা হয়। আচ্ছা, আমি দেহকাব্য থেকে দুটি কবিতা পড়ছি। দেহকাব্য 11। আমি কি আর পাহাড় নাকি, জল চেয়ে হাত পাতো, ঝর্ণা জলে শান্ত দুপুর, শীতল হবে রাত। না না, আমি সমুদ্র নই, সমুদ্র খুব বড়, সমুদ্র তো দূরের অনেক এবং খুব পর। মরুভূমি,
কিছুতে নয়। হাবুবে খুব ভয়, অমন ধূসর মেজাজ আমার, না কিছুতে নয়। বরং আমায় আকাশ বলো, বুকে জমাট মেঘ, মেঘে মেঘে ঘর্ষণে হোক বিদ্যুতের উদ্বেগ। মেঘ ভেঙে জল, বৃষ্টি হবে তোমার উঠান জুড়ে, ভিজে ভিজে বলবে তুমি, আকাশ কি আর দূরে। এবার দেহকাব্য থেকে আরো একটি পড়ি, দেহকাব্য 14। অন্ধকার হাতড়ে আমি কি খুঁজে পাই আর, বুকের সাথে চেপে ধরি বুক পাঁজরের হাড়। 206 এক থেকে হয় একের মহিমায়, কোন জোনাকি অন্ধকারে আচমকা চমকায়। হাড়ের খাঁচা মাংস কাঁচা, চামড়াতে রূপ জলে, মন মাঝারে জলে না সই, জ্বলছে দেহ তলে। দেহের ভেতর বাত্তি আছে, সকলে কি দেখে, যে না জানে ফুলগুলো যায় ভুল বেদিতে রেখে। বাহিরে সে মাংস কাঁচা, বাহিরে সে মাংস খাঁচা, ভেতরে লাল আলো, দেহের ভেতর দেহ রেখে অন্য আলো জালো। আম, এবার আকাম ভাই আপনার কাছে যাই, আপনার কবিতা শুনি। আমরা 1 ঘন্টা আমরা 10 আসলে আর মিনিট হয়েছে, আর কতক্ষণ, 10 মিনিট? 1 ঘন্টা 10 মিনিট হয়েছে, আমরা আর মিনিট 10 তারপরে শেষ করে দেই। ইউজুয়ালি আমরা 1 ঘন্টায় শেষ করতে চাই, কিন্তু প্রায়শই 1.5 ঘন্টা পর্যন্ত চলে যায়। মানে 1 ঘন্টা একদম সঠিক সময় আর কি। আমার কাছে মনে হয় 3 ঘন্টা যেমন একটি পূর্ণ দৈর্ঘ্য ছায়াছবির জন্য, 1 ঘন্টার একটি আবৃত্তির অনুষ্ঠান। আবৃত্তি তবে ঠিক। কবি আর আবৃত্তির যুগলবন্দি যেহেতু, আধা ঘন্টা বা 20 মিনিট বেশি নিতেই পারি। হ্যাঁ, একেবারেই সমকালীন বিষয় নিয়ে কবিতা। আপনি দেহকাব্য পড়লেন, আমি মানুষ কাব্য পড়ি। কালো মানুষের জন্য প্রার্থনা, আচ্ছা। আব্দুর রহমানের লেখা। এস এম আব্দুর রহমান আমাদের বন্ধু, 90-এর আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, এখন চাকুরি সূত্রে কুষ্টিয়া অবস্থান করে। নতুন কবিতা লিখলেই আমাকে পাঠায়, এবং করোনাকালীন সময়েও অনেকগুলো কবিতা লিখেছে, আমাকে পাঠিয়েছে। এই কবিতাটা যেদিন পাঠিয়েছে আমি সেই দিনই একটি অনুষ্ঠানে লাইভে পড়েছি, এবং মানুষের কথা, নিউ ইয়র্কে যে লড়াই, কিংবা আমেরিকাতে যে লড়াইটা মানুষ লড়লো বা লড়ছে জর্জ ফ্লয়েড স্মরণে। আই ক্যান ব্রেথ, আই ক্যান ব্রেথ, শ্বাস নিতে পারছি না আমি। হে ঈশ্বর, ও লর্ড, হে স্রষ্টা, ও গড, এ আমায় কোথায় পাঠিয়েছো তুমি? ঘরে আমার চেপে বসা নির্মম সাদা হাঁটু, দম বন্ধ হয়ে আসে আমার। একটু বাতাস, একটু বাতাসের জন্যে আকুল ফুসফুসে জেগে ওঠে তুমুল হাহাকার। তোমার পৃথিবীতে দিয়েছো তো তুমি তা, মানুষের ভালোবেসে অগাধ অপার। আমি তো মানুষই, শুধু রংটি কালো। আমারও ধমনী শিরায় মানুষের লাল রক্ত, ও লাল রক্ত বয়ে যায়। তবে কেন সাদা হাঁটু চেপে বসে আমার গ্রীবায়, প্রাণবায়ু নিঃশেষ করা দুর্মর ঘৃণায়? পৃথিবী নামের এই একই গ্রহের অংশীজন আমি। এ আমার কেমন অপরাধ? আমি কি স্বেচ্ছায় এসেছি এ ধরায়, নাকি তোমারও ছিল নানা বর্ণ মানুষের মিলেমিশে বেঁচে থাকা দেখার নিষ্কলুষ প্রগাঢ় সাধ? তবে কেন এত ঘৃণা, এত দেশ মানুষের মনে, এত হিংসা, এত ক্রোধ, বিভেদের এত আয়োজন? উন্মত্ত জিঘাংসায় আলোড়ন তোলে মানুষের শনিতে। ভালোবাসা ছাড়া কি শ্বাস নেওয়া যায় এমন বিরুদ্ধ বাতাসে? দম বন্ধ হয়ে আসে আমার। আই ক্যান ব্রিথ, আই ক্যান ব্রিথ। ও ঈশ্বর, হে লর্ড, ও স্রষ্টা, হে গড, আমি শ্বাস নিতে পারছি না। এ আমায় কোথায় পাঠিয়েছো তুমি? তীরবিদ্ধ পাখির মরণ যন্ত্রণা দেখেছি আমি, দেখেছি খাঁচায় বন্দি তার মুক্তির আকুলতা। কত নদীকে মরে যেতে দেখেছি,
এখানে দেখেছি পাহাড়ের অসহায় ধসে পড়া সারি সারি রুদ্ধমান বৃক্ষ, লোভের নির্মম কুঠারের ঘায়ে মৃত্যুকে আলিঙ্গনের আগে বিদীর্ণ করেছে গগন আত্মচিৎকারে, আই ক্যান ব্রেথ, আই ক্যান ব্রেথ। শ্বাস নিতে পারছি না আমি। আমি জর্জ ফ্লয়েড, কালো মানুষ এক, শ্বাস নিতে পারছি না আমিও। আমার পূর্বপুরুষ, তুমি তো জানো হে সর্বজ্ঞ বিধাতা, বংশ পরম্পরায় ছিল সাদাদের শেকল বাঁধা দাস। তারপর কত যুগ কেটে গেছে, কত বলি, কত আত্মদান শেষে সভ্যতা এখানে দাঁড়িয়েছে। তুমি তার সবটুকু জানো ইতিহাস। বেশি তো চাইনি কিছু, মানুষের অধিকার ছাড়া। ধর্মে বর্ণে তবু বিভেদের প্রাচীর তুলেছে কারা? সভ্যতার মুখোশ পরে সেই পুরাতন ঘৃণা মনে মনে করে চলে প্রভুত্বের বন্দনা। তাই তো এখনো কালো আমি, মানুষ নই তাহাদের চোখে। তাই তো এখনো দাস, শ্বাসনালী চেপে ধরে সাদা হাঁটু। প্রবল আক্রোশে দম বন্ধ হয়ে আসে আমার, শ্বাস নিতে পারি না আমি। হে ঈশ্বর, হে লর্ড, হে স্রষ্টা, হে গড, এ আমায় কোথায় পাঠিয়েছ তুমি? আমিও কি জ্বালবো তবে ঘৃণার আগুন? অভিশাপ দেব এই নরপশুদের, জানাবো তোমার কাছে অন্তিম ইচ্ছা এই সব সাদা পশুর নিঃশেষ বিনাশের। থাক প্রভু, থাক হে বিশ্বের বিধাতা। যিশুও বলেছিলেন, ক্ষমা করো পিতা এই সব মানুষের অজ্ঞান এরা। আমি জর্জ ফ্লয়েড, আমি কালো মানুষ, মহামানব নই। বর্ণ ঘৃণার আগুনে পোড়া আমি যেন শেষ মানব হই। তোমার কাছে এই আমার শেষ প্রার্থনা। ধর্মে নয়, বর্ণে নয়, গোত্রে ধনে ভালোবাসায় শ্রেষ্ঠ হোক সকল মানুষ। মানুষের অন্তরে ভালোবাসা দাও, মমতায় ভরে উঠুক হিংসার পৃথিবী। আর কেউ না বলুক ভয়ার্থ বিস্ফারিত চোখে, আই ক্যান ব্রেথ, আই ক্যান ব্রেথ। শ্বাস নিতে পারছি না আমি। হে ঈশ্বর, ও লর্ড, হে স্রষ্টা, ও গড, হে আমায় কোথায় পাঠিয়েছ তুমি? অসাধারণ। কবিতাটিও ভালো এবং আপনি পড়েছেন খুবই চমৎকার। আমার মনে হয় এটি আপনি আরো পড়েছেন না, আজকেই প্রথম নয় বোধহয়। আরেকদিন পড়েছি, মানে 4 দিন আগে কানাডা থেকে একটা লাইভ স্ট্রিমিং হয়েছিল, আচ্ছা, কানাডা বাংলাদেশ সলিডারিটির একটা আয়োজনে। চে গুয়েভারার জন্মদিন ছিল ওই দিন। আসলে সঞ্চালনা যিনি করছিলেন রানা আপা, তিনিও আমাদের বিশ্ববিদ্যালয় জীবনের আহ সহযোদ্ধা, রাজপথের সৈনিক ছিলেন, আবার জ- আরেক সহযোদ্ধাকে বিয়ে করেছেন। হ্যাঁ, জর্জ ফ্লয়েডকে নিয়ে আর লেখা আমারও একটি কবিতা আছে, কয়েকজন ইতিমধ্যে আবৃত্তি করেছে। আমি এখন আমার মনে হয় তাহলে আপনার কণ্ঠে শুনি এটা। খুঁজে পাচ্ছি না, পেলে আমি দেখি, খুঁজে দেখি মানে খুলতে পারি কিনা। আমার ফোনে আছে কিন্তু ফোনে খুলতে পারছি না। সোহেল মাহমুদ কবি, তিনি একটা অনুরোধ করেছেন আমার একটা কবিতা শুনতে চান, ছোট্ট একটি 6 লাইনের কবিতা। কবিতার নাম জাস্ট আমি 13ই জুন কয়েকদিন আগে লিখেছি। প্রগাঢ় গলুই কবিতার নাম। সিঁড়িগুলো হেঁটে হেঁটে পায়ের পরিধি মাপে, গলে যায় গোড়ালির উত্তাপে পথের দৈর্ঘ্য। একটি পুরনো নৌকা তবু ঘাটে বাঁধা, কুয়াশার ভেতরে লুকিয়ে রাখে ছইয়ার ঐশ্বর্য। দৃশ্যমান প্রগাঢ় গলুই বয়সের ঢেউয়ে দুলতে দুলতে বুকের ভেতর হঠাৎ ঠোকর মারে। এটা আবৃত্তির জন্য হয়তো অত ভালো না, বাট কিছু কিছু কবিতা আছে পড়ার জন্য ভালো, কিছু কিছু কবিতা আছে আবৃত্তির জন্য ভালো। না, আমি আপনার যে ছোট ছোট দুটো কবিতা পড়লাম, আমি যদি খুব একান্ত আয়োজনে খুব ঘনিষ্ঠ মানুষদের সঙ্গে বসি এবং কবিতা আমাকে শোনাতে বলে, আমি তো এই দুটো কবিতা এর পরে তাদের সামনে পড়বো। এখন হ্যাঁ, পল্টন ময়দানে আমাকে যদি না কবিতা পড়তে ডাকা তখন হয়, আর আমি এটা হবে নিশ্চয়ই না। নীল শাড়ি পরবো না। কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে কবিতাটা তো পড়বো। তো করবে সময় এবং পরিবেশ। স্থান কাল পাত্র ভেদে
পরিবেশনারও পরিবর্তন হতে থাকে। আমরা মনে হয় শেষ পর্যায়ে আমি একেবারেই শেষ করি। হ্যাঁ, আপনি কি হে মহাসড়ক ওটা পড়বেন নাকি? না, হে মহাসড়ক, হে মহাসড়কটা পড়ি আসলে। সৈয়দ হকের কোনো কবিতা পড়িনি, এই কবিতাটা পড়বো বলে। কিন্তু আপনি বলছেন 20 মিনিট, মানে আরো যদি না, 4-5 মিনিট বেশি হয় তাহলে হ্যাঁ তো বেশি হলে সমস্যা নেই। অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। তাহলে তাহলে এই কবিতাটি আসলে আমি সৈয়দ হকের অন্য কোনো কবিতা আজকে পড়িনি, কারণ সৈয়দ হককে বা সৈয়দ হকের পুরো সৃষ্টিকর্মকে একটি লেখনীতে তুলে ধরা, এটি কবি কাজী জহিরুল ইসলামের পক্ষেই সম্ভব হয়েছে বলে আমার মনে হয়েছে। আপনি আমার পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ পৌঁছে দেবেন আশা করি। হে মহাসড়ক, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে নিবেদিত। কবি এইটি কাজী যেদিন জহিরুল তিনি ইসলাম। মারা গেছে সেদিনই লিখেছে, এবং সঙ্গে সঙ্গে কয়েক মিনিটের মধ্যে লিখে ফেলেছে। মানে এতটা আমি মানে মানে এটি আমার প্রথম পড়ারও একটি গল্প আছে। আপনি আমাকে বইটি দিলেন, আমি হ্যাঁ, সাথে সাথে পড়লাম, এবং আপনি আমাকে না জানিয়ে সেটি ফেসবুকে আবার লাইভও করলেন, এবং সেই বইমেলায়, পরবর্তীতে নিউ ইয়র্কের হ্যাঁ, বইমেলায়। নিউ ইয়র্কের বই মেলায়, এবং পরবর্তীতে আমার কাছে অনেকে কবিতাটি চেয়েছে, আমি আচ্ছা, তাদেরকে আমার সংগ্রহ থেকেই দিয়েছি। তো আচ্ছা, আজকে সেই কবিতাটি এরকম নয় যে আপনার লেখা কবিতা বলে এই কবিতাটি পড়ছি, এই কবিতাটি সৈয়দ শামসুল হককেই স্মরণ করছি। আমাদের বাংলা সাহিত্যে মহাকাব্য লেখার ক্ষমতা যদি কোনো মানুষের থেকে থাকতো তাহলে সেটি তার ছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি সেটি লিখে যেতে পারেননি, কিন্তু তার সৃষ্টিকে অস্বীকার করবার কোনো সুযোগ বাংলা সাহিত্যের নেই। সৈয়দ শামসুল হক আধুনিক বাংলা সাহিত্যের উজ্জ্বল মহাসড়ক। এই মহাসড়কে রেখে পা হেঁটে যাবে উত্তর প্রজন্মের লেখক, কবি সকলেই। স্থিতথি ও খ্যাপা খেলবে নতুন কোন উদ্ভাবনের দরজা, আবিষ্কার করবে সাহিত্যের নতুন লোকালয়, চলবে নিরন্তর খোঁজা। কেউ যাবে পেছনে, সামনে কেউ কেউ। মহাসড়কে তখন তরঙ্গ, সমুদ্রের উত্তাল ঢেউ। কাহ্নপার চর্যা থেকে, চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন থেকে উঠে আসা সড়কে ছুটে আসে একে বেঁকে 1189 নুরুল দিনের কাছে। অতন্দ্র প্রহরীর মতো দিয়েছে হাঁক, জাগো বাহে কণ্ঠে সবাই। মুহুর্মুহু প্রতিধ্বনিত হয় এই ডাক। 1300 নদীর বুকে জেগে ওঠে ভালোবাসার তরঙ্গ। কোটি কণ্ঠের ধ্বনি প্রতিধ্বনিত হয়, আমি জন্মেছি এই দেশে, আমার শেকড় এই বঙ্গ। সহসা মহাসড়কে উঠে আসা পলি মাটি কাদা মাখা নেংটি কৃষক, যার কাঁধ ছুঁয়ে বলেছিলেন হক, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। দেখুন, দেখুন, কবি আজ সেই মাটির দেউল ছুঁয়ে উত্তর প্রজন্ম শেখে, তার ভাষা তার ঐতিহ্য হাতড়ে খুঁজে বের করে অস্তিত্বের প্রাচীন শেকড়। কৈবর্ত গ্রাম, পাহাড়পুর, পুন্ড্র, বরেন্দ্র, দিঘি নালা হাওর বিবর, হাজি শরীয়ত, তিতুমির, মহুয়ার পালা, অগ্নিবীণা, গীতাঞ্জলি, কি নেই এই মহাসড়কে? কোনটা রেখে আজ কোনটা বলি? হে কবি, হে সব্যসাচী, শত্রুর সাথে করে যাব লড়াই, স্বপ্নের সাথে বাস। আসুক যত কাল বসে কি ঝড় ও জলোচ্ছ্বাস, এই মহাসড়কের ম্যানিফেস্টো ব্যর্থহীন ঘোষণাই আমার পরিচয়। আমি বাঙালি, আমি বাঙালি, আমি বাঙালি, এই কথা জেনে রেখো নিশ্চয়। হে দূর ভূগোলের অধিবাসী, বাংলা আমার ভাষা, হাসি কাঁদি গাই এই ভাষাতেই প্রিয়তমাকে বলি ভালোবাসি। এ আমার পরিচয়, এ আমার গৌরব, কাদা মাটির সোদা গন্ধই আমার অস্তিত্বের সৌরভ। হে মহাসড়ক, হে সড়ক, জন্ম তোমার চর্যা থেকে,
ছুটে চলে গেছো একে বেঁকে কত দূর থেকে দূরে, আরো মহা দূরে, কত চেনা অচেনা পথের বাঁক ঘুরে। এই মধ্য শরতে বাংলার জল কাদা মাটির পরতে পরতে লেগে আছে তোমার চুম্বনের দাগ। সেই দাগ ছুঁয়ে করছি শপথ হে কবি, আমি জেগে আছি, থাকবো সজাগ। আবার যদি কোনোদিন নষ্ট ক্ষেত নষ্ট মাঠ নদী নষ্ট বীজ নষ্ট হয়, আবার যদি কোনোদিন এই বাংলায় উল্টো হাওয়া বয়, নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ যদি আর না ওঠে, যদি আমার আকাশে কোনোদিন দেখা দেয় অশুভ মেঘ, তারা না ফোটে, যদি আবার শকুন ডানা মেলে এই বাংলায়, আমি তখন আবার দেব ডাক নুরল দিন হয়ে, জাগো বাহে কণ্ঠে সবাই। আপনি আজকে যে কি অসাধারণ পড়েছেন, মানে আমার প্রতিবার আমার মানে লোম একেবারে শিহরিত হয়ে গেছে। আমি আপনার কণ্ঠেই কবিতাটি আগে আরো দুবার শুনেছি, কিন্তু আজকে আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো লেগেছে, খুব বেশি ভালো লেগেছে আজকে। একটু একটু মুখস্থ হয়েছে বলতে একটু একটু পারেন। মুখস্থ ওইটাকে এস্টাবলিশ করেই ছাড়ছি কিন্তু আমি। আচ্ছা, আমি আমি জর্জ ফ্লয়েড কে নিয়ে আমার যে কবিতাটি সেটি খুঁজে পেয়েছি, এবং এরই মধ্যে আমি দেখলাম মুক্তিও খুঁজে বের করে এখানে পোস্ট দিয়ে দিয়েছে। তো বুঝতে পারছি সেও চায় আমি কবিতাটি পড়ি, তাহলে এই কবিতাটা আমি পড়ি এবং তারপরে আপনার আরেকটি কবিতা শুনে আজকে আমরা শেষ করব। হ্যাঁ একদম। জর্জ ফ্লয়েড। জর্জ ফ্লয়েড, তোমার মরদেহ কি উজ্জ্বল আর ভয়ঙ্কর। হোয়াইট হাউসের সন্ত্রাস। আমি আবার পড়ছি। জর্জ ফ্লয়েড, তোমার মরদেহ কি উজ্জ্বল আর ভয়ঙ্কর। হোয়াইট হাউসের সন্ত্রস্ত শ্বেত ভল্লুক নিজের অসহায়ত্ব থেকে পালাতেই হুঙ্কার দিয়ে দিয়ে কেঁপে উঠছে রোজ গার্ডেনে। তোমার কৃষ্ণাঙ্গ মরদেহ এত রিজু, এতটা উজ্জ্বল। দেখো, বাংলাদেশের এক শিল্পী, যিনি নিজের বুকের রক্তে একদা এঁকেছিলেন প্রাণের পতাকা, আজ সেই রক্ত পৃথিবীর সকল চিত্রকলার প্রচ্ছদে এঁকেছে তোমার স্পন্দনহীন দেহ, যা সহস্র প্রাণের চেয়েও জীবন্ত। 25শে মে 2020, 46 গ্রীষ্মের সকল সবুজ বিবর্ণ মিনিয়াপোলিসের রাজপথে শ্বেতাঙ্গ পুলিশ ডেরেক শভেন হাঁটু দিয়ে চেপে ধরে পৃথিবীর কণ্ঠনালী সেই অপয়া বিকেলে। তোমার শেষ চিৎকার জর্জ, আমি নিঃশ্বাস নিতে পারছি না, ছড়িয়ে পড়ে পৃথিবীর সকল মানুষের নিঃশ্বাসে। জর্জ ফ্লয়েড, তোমার শেষ আর্তচিৎকারের প্রতিটি গভীর কম্পন থেকে জেগে উঠেছে মন্টগোমারির মৃতেরা, লুইস অ্যালেন, উইলি ব্রুস্টার, বেঞ্জামিন ব্রাউন, মার্টিন লুথার কিং, ল্যামার স্মিথ। দেখো, সহসা সহস্র গ্রহ উপগ্রহের মিছিল নিয়ে এই সব নক্ষত্রেরা আবারও নেমে এসেছে উত্তপ্ত রাজপথে। প্রতিটি মহান মৃত্যু যেমন নির্মাণ করে সভ্যতার নতুন অধ্যায়, তোমার সমাধিও মানবতার দ্যুতিময় এক উজ্জ্বল নক্ষত্র, প্রতিদিন পৃথিবীর হৃদয়ে আলো ছড়াবে। মৃত্যু নয়, মৃত্যু নয়, এ তো মৃত্যুঞ্জয় যাত্রা, প্রতীক্ষিত প্রিয় তোমার তৃষ্ণার্ত ঠোঁটে দীর্ঘ চুম্বনের মতো এক মহান বিজয়। ধন্যবাদ। এবার আপনার শেষ আমি শেষ কবিতা। পরিবেশনার আগে আপনার কবিতার একটি দিক আমাকে ভীষণভাবে টান টানে। আমি জানি না এটি আপনার পূর্বাপর কবিতাগুলোতে সেরকম ছিল কিনা। আপনার কবিতাতে তারিখ উল্লেখ করে ইতিহাসটাকে সামনে রাখার একটি চরিত্র থাকে কবিতায়, এটি খুব গুরুত্বপূর্ণ। এটি বাংলা সাহিত্যে সময়কে ধারণ করে একজন কবি শুধুমাত্র লিখেছেন। আপনি ভাষা আন্দোলন নিয়ে একটি কবিতার কথা বলতে বলবেন, বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা। আপনি মুক্তিযুদ্ধ নিয়ে 69-এর গণ অভ্যুত্থান নিয়ে একটি কবিতা বলতে বলবেন, আসাদের শার্ট। মুক্তিযুদ্ধ নিয়ে একটি কবিতা বলতে বলবেন, স্বাধীনতা তুমি কিংবা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। আপনি মুক্তিযুদ্ধ পরবর্তী স্বৈরাচার বিরোধী আন্দোলন নিয়ে কথা বলতে বলবেন,
নূর মুক্তার হোসেন। বাংলাদেশের হৃদয়, নূর হোসেন। এই যে সময়কে ধারণ করা, আমিও জর্জ ফ্লয়েডকে নিয়ে লেখা একটি কবিতা পড়লাম। সেই কবিতাটিতে কোনোভাবেই উল্লেখ নেই 25শে মে। আপনার কবিতাটিতে এটি আছে। তার মানে এই তারিখটি ভুলে যাবার কোনো সুযোগ মানুষের থাকবে না। আপনার সাহিত্য সৃষ্টিতে এটি একটি ইয়ে কিন্তু আছে। যেমন বঙ্গবন্ধুর কবিতাতে আপনি 17 মার্চ অনেক হিস্ট্রি এনেছি আমি ওখানে। হ্যাঁ, এরকম মানে এটি এনেছেন। এটি তার আমার জন্ম কাছে থেকে একদম 71 পর্যন্ত সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাই কবিতা গুরুত্বপূর্ণ, এবং মানে প্রত্যেকটা বাঁক আপনার কথা এসছে। উনি জেলখানায়, তখন ভাষা আন্দোলন, হ্যাঁ 69 মানে 66 6 দফা, 69 গণ অভ্যুত্থান, এই যে ওনার আইয়ুব খান, বঙ্গবন্ধু আইয়ুব উপাধি। খানের যে বেসিক ডেমোক্রেসি, মৌলিক গণতন্ত্রকরণ, সেটাকেও এনেছি। হ্যাঁ একদম, এটা মানে আমার ভীষণ, মানে আমি চেষ্টা করি, অত জ্ঞানী মানুষ তো আমি না, কিন্তু মানে একটু বুঝবার চেষ্টা করি সাহিত্যকে। তো তাতে আমি যেটুকু বুঝেছি যে আপনার কবিতা কাল উত্তীর্ণ হবে, কিন্তু কালের সাক্ষী হিসেবে থাকবে। এটা আজ কিন্তু 100-200 বছর পরে কেউ কবিতাটি পড়লে যেন সময়টা আইডেন্টিফাই করতে পারে, তার গবেষণার জন্য একদম সুবিধা হবে। এটি এটি এবং আমি আরো একটি গুরুত্বপূর্ণ। কাজ আর একেবারে কম বয়স থেকে করি, সেটা হচ্ছে আমার প্রতিটি কবিতার নিচে আমি তারিখ এবং স্থানটা লিখে রাখি, যাতে কেউ আচ্ছা, গবেষণা করলে ভবিষ্যতে আমাকে নিয়ে অনেক সুবিধা হয় আর কি, সুযোগগুলো। আমার ইতিহাস কখনোই আমার প্রিয় বিষয় ছিল না, আহ, মানে পড়াশোনার জন্য প্রিয় বিষয় ছিল না। কিন্তু ডক্টর বিলকিস রহমান, মানে বিলকিস রহমান দোলাকে বিয়ে করার পরে বা তার সাথে প্রেম করার চলাকালীন সময়ে ইতিহাস আমার প্রিয় হয়েছে, কারণ সেই ইতিহাসের ছাত্রী ছিল। পরবর্তী সে ইতিহাসের উপরে সে ডক্টরেট হয়েছে। জীবনযাপনের কারণে ইতিহাস আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, এবং পরে আমার কাছে মনে হয়েছে যে আসলে ইতিহাস খুব গুরুত্বপূর্ণ। সৈয়দ হকের আমার পরিচয় কবিতাটি কিন্তু ওই কারণে বাংলা সাহিত্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ লেখা হিসেবে থাকবে, যেখানে 1000 বছরের সংগ্রাম আছে, 1000 বছরের সাহিত্য আছে, 1000 বছরের সংস্কৃতি আছে, 1000 বছরের কীর্তিমান মহাপুরুষদের কথা আছে, কি নেই সেখানে। আবার আপনি তাকে ধরে তার সকল সৃষ্টিকে সামনে রেখেছেন। আপনি আমি হক আর ভাইয়ের কথা কথা বলবো বললে, না। আপনি পড়ার আগে হক ভাই সম্পর্কে আমি একটু বলি। আসলে হক ভাই সব্যসাচী লেখক হয়ে যাবার কারণে সে যে কত বড় কবি, এই বিষয়টি বেশি আলোচিত হয়নি। আমি আধুনিক বাংলা কবিতার আপনি 4-5 জন কবির নাম বললেই কিন্তু সৈয়দ শামসুল হককে বলতে হবে, কিন্তু যারা নিবিড় ভাবে কবিতা পাঠ করে তারা জানে কবি হিসেবে তিনি কত শক্তিশালী ছিলেন। ওরে এবং বাপ এখনো রে তার বাপ। কবিতা আহ, মানে আমি তো নিবিড় ভাবে পাঠ করি, হক ভাইয়ের কবিতা আমাকে এত টানে। আহ, তিনি ওই ওই গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন, নাটক লিখেছেন, সবকিছু লেখার কারণে হয়েছে কি, কবি হিসেবে তাকে আমরা ওই ওই জায়গাটি দেইনি, কিন্তু কবি হিসেবে তিনি অনেক উপরে, তার অবস্থান অনেক উপরে। মানে একদম, মানে আপনি দেখেন পরাণের গহীন ভিতর, মানে যে অশিক্ষিত মানুষও যারা অমর। কিন্তু মানে যে তার রুমাল না রে পরাণের গহীন ভিতর, আহারে, আহা, কি অসাধারণ পাগল ভাবে। হয়ে যেতে হয়। হ্যাঁ। একদম মানে ইয়েতে তার নাটক তো অসাধারণ, এবং নাটকের যে সংলাপ সেগুলো বাংলা সাহিত্যে একেবারে চিরভাস্বর হয়ে থাকবে। শেষ করি, হুম। শেষটা হচ্ছে এটাও আসলে আমি কিংবা আপনি, আমরা, রবীন্দ্রনাথ পরিচয়। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা সুধায় ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপর জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ঝুড়ে ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ কারা, অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানি। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে
শুধাইছে দূর হতেছে সন্ধ্যার তারার দিকে, বহিয়া চলেছ তরণীকে। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। অসাধারণ। এই হোক শেষ পরিচয়, এটি আমাদের সকলের শেষ পরিচয়। আমরা যারা শিল্প সাহিত্য করি, শেষ পর্যন্ত আমরা গণমানুষের জন্যই কাজ করতে চাই। আমরা সকল মানুষের, সকলের, আবারও বলবো, প্রত্যেকে মোরা পরের তরে, এইটি আমাদের মূল স্লোগান হোক, মূল মন্ত্র হোক। যেটি বড়ুচণ্ডীদাস বলেছেন, শোনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। নজরুল ইসলাম বলেছেন, নহে মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। এবং এটি আমাদের সবসময় মনে রাখতে হবে। আমাদের সবকিছুর উপরে হলো আমাদের মানবিক হয়ে উঠতে হবে। আমরা অনেক কিছুই হতে পারি, অনেক বিখ্যাত হতে পারি, কিন্তু যদি মানবিক না হই তাহলে সবকিছুই আসলে অর্থহীন হয়ে যাবে। আহকাম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটি চমৎকার সময় কাটালাম, 1.5 ঘন্টা, 1 ঘন্টা 35 মিনিট। আপনি সুকান্ত দিয়ে শুরু করেছেন, রবীন্দ্রনাথ দিয়ে শেষ করেছেন, মাঝখানে আরো অনেক কবিতা পড়েছেন, আমার কবিতা পড়েছেন। আর খুব ভালো লেগেছে বঙ্গবন্ধুকে নিয়ে আমার লেখা কবিতাটি আপনার কণ্ঠে, অসম্ভব ভালো লেগেছে। এটি আরো ভালো তৈরি হবে, মানে ক্রমশ মুখস্থ হতে থাকবে এবং ভালো নির্মাণ হতে থাকবে। ভালো নির্মাণ হতে থাকবে। আমি একেবারে শেষ করি, যেহেতু মানে পরিচয় আমাদের সকলের সংগ্রাম, মানুষ হবার, আমাদের সকলের প্রতি সকলের শ্রদ্ধা, ভালোবাসা, এটিও আমরা সংগ্রামী বলে। আমাদের জাকির হোসেন নামে একজন বিপ্লবী, ব্যক্তি জীবনে এখন ব্যাংকার, কিন্তু একেবারেই রাজনৈতিক কর্মী, আমাদের সহযোদ্ধা ছিলেন। তার ছোট্ট কবিতা, যেহেতু চে গুয়েভারার কথা মাঝখানে আসলো, জর্জ ফ্লয়েড আসলো, এই ছোট্ট এই কবিতাটা দিয়ে শেষ করি। স্বপ্নের ফেরিওয়ালা চে। লাল সালাম আর্নেস্তো চে গুয়েভারা, তোমায় লাল সালাম। এক সমুদ্র জলরাশি কিংবা হিমালয় সমুচ্চতার ভালোবাসায় সিক্ত চেয়ে তোমায় লাল সালাম। এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা সহ বিশ্বব্যাপী শৃঙ্খল মুক্তির মিছিলে দীপ্ত স্লোগান চেয়ে তোমায় লাল সালাম। সমাজ বদলের স্বপ্নভুক বিপ্লবীর তপ্ত শনিতে প্রবহমান চেতনা চেয়ে তোমায় লাল সালাম। গভীর অমানিসায় তরঙ্গ সংকুল মহাসমুদ্রে নিঃসংকুল অরাকু তারুণ্যের কাণ্ডারি আর্নেস্তো চেয়ে তোমায় লাল সালাম। বিদ্রোহ, বিপ্লব, প্রতিরোধের অগ্নিমশাল ক্ষুদিরাম সূর্য সেন, সুভাষ বোসের উত্তর পুরুষ চেয়ে তোমায় লাল সালাম। দলিত, নিপীড়িত, স্বপ্ন মাঝে তারুণ্যের চোখের তারায় বেঁচে থাকা স্বপ্নের ফেরিওয়ালা কমাদান্ত চেয়ে তোমায় লাল সালাম। এটি দিয়ে শেষ করলাম এই কারণে, কারণ জর্জ ফ্লয়েডের ঘটনার পরে আবারও আমাদের সামনে একটি সংগ্রাম আছে। সেই সংগ্রামে যদি আমাদেরকে আবারও রাজপথে থাকতে হয়, তাহলে আমাদের সামনে কিছু মানুষকে আদর্শ হিসেবে রাখতে হবে। তার মধ্যে চে গুয়েভারা অন্যতম মানুষ হিসেবেই থাকবে। অবশ্যই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থাকবে, আমেরিকার আব্রাহাম লিঙ্কন থাকবে, অসংখ্য মানুষ থাকবে। সে কারণে এটি দিয়েই শেষ করলাম। মানুষের জয়। অনেক অনেক ধন্যবাদ আহকাম ভাই। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং অনেক অনেক ভালোবাসা। আমরা আবার যুগলবন্দি অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হব শনিবার দিন। এই শনিবারে শিল্পী জীবন বিশ্বাস এবং আমি আসব ঠিক একই সময়ে। আগের জীবন বিশ্বাস কিনে আরো একটি যুগলবন্দি করেছিলাম, সেখানে তিনি শুধুমাত্র মান্নাদের গান করেছিলেন, এবার তিনি শুধুমাত্র হেমন্তের গান করবেন। তো জীবন বিশ্বাস গাইবেন হেমন্তের গান, আর আমি কবিতা পড়বো। আসছি শনিবার দিন ঠিক একই সময়ে, আমাদের সঙ্গেই থাকবেন আশা করি। শুভকামনা সকলের জন্য। জহির ভাই, আপনাকে ভীষণ রকম কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে নিয়ে যুগলবন্দি করবার জন্য। না, আমি সম্মানিত বোধ করছি যে আপনার সঙ্গে করতে পেরেছি। একদমই একদমই না, হয়তো আমরা পরস্পরকেই সম্মান
করলাম, কিন্তু আহ, আপনার প্রতি কৃতজ্ঞ যে আজকের এই আয়োজনগুলো আমাদেরকে শ্বাস নেবার জায়গা তৈরি করে দিয়েছে, ভালো লাগার, ভালো থাকার নিঃসন্দেহে। একটি জায়গা তৈরি করে দিয়েছে এই গৃহবন্দী জীবনে কিংবা ঘরবন্দী আমার জীবনে। স্ত্রী আমাকে মাঝে মাঝে বলে যে তুমি টায়ার্ড হও না, আমি বলি এই অনুষ্ঠান করে আসার পর, আমি বলি, না, অনুষ্ঠান করে আসার পরে আমি এনার্জি পাই কাজ করার। আমি আমি 4 দিন আগে একটা ঘটনা ঘটেছে, মানে এরকম শিডিউল ভুলে গেছি, শেষ পর্যন্ত গিয়ে দেখি একই দিনে 4টা লাইভ। আচ্ছা, 5টায় বসেছি আমি, ঠিক এই চেয়ারে 5টায় বসেছি, রাত 11:30টায় উঠেছি। ঠিক আছে। ভালো থাকবেন ভালোবাসার জহির জায়গাটি ভাই। আসলে ভালোবাসার কাজগুলো করলে, আমি আপনার শেষ কথা একটা বলে শেষ করি। ডক্টর মোহাম্মদ ইব্রাহিম, ডক্টর ইউনূসের ভাই, তো ওনার একটি এনজিও আছে, বিজ্ঞান গণশিক্ষা কেন্দ্র, ইংরেজিতে সেন্টার ফর মাস এডুকেশন ইন সায়েন্স। সেখানে আমি 5 বছর কাজ করেছি। তো আমাদের ইব্রাহিম স্যার একটি কথা বলতেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের অধ্যাপক ছিলেন, রিটায়ার করেছেন। তো তিনি একটি কথা সবসময় বলতেন, সারাক্ষণ কাজ করেন তিনি, ইউনিভার্সিটি থেকে ক্লাস শেষ করে চলে আসেন এনজিওতে, এখানে কাজ করে আবার আরেক জায়গায় সারাক্ষণ কাজ করেন। তো একবার প্রশ্ন করেছেন, টায়ার্ড লাগে না আপনার? বলে যে টায়ার্ড লাগে বলেই তো একটা কাজ থেকে আরেকটা কাজ করি। আমরা তো যখন বসে থাকি সেটাও তো একটা কাজ। তো আমি যখন একটা কাজে টায়ার্ড হয়ে যাই, তো ওটা শেষ করে আরেকটা কাজ করি, যাতে কাজে আসলে ভিন্নতা, সেইটাই বিশ্রাম। অন্য ধরনের কাজ করাটাই বিশ্রাম, শুয়ে থাকা কোনো বিশ্রাম নয়। আসলে তো খুব অল্প দিনের জন্য আমরা আসি, তো রাইট। শেষ পর্যন্ত তো কাজটাই থাকবে, সুতরাং যত বেশি কাজ করে যেতে পারবো ততই তো ভালো। যেটুকু বিশ্রাম ঘুম দরকার সেটুকু ঘুম করতে হবে, বাকি সময়টা যতটা কাজ করা যায়। সবাইকে মানে আমি, আবারও। আমার মানুষের 3টা জীবন: ঘুমন্ত, জীবন্ত, মৃত। বাহ, দারুণ বলেছেন। তো আমরা জীবন্ত থাকি এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। ভালো থাকবেন সবাই। ভালো থাকুন সবাই।